ভিডিও দেখে ট্রাই করবো। জি জি, ভিডিও দেখে আপনি হচ্ছে গিয়ে প্র্যাকটিস যেটা করবেন সেটা ট্রাই করবেন। আমি তার সাথে রিক্যাপ আপনাকে মানে বলতেছি আর কি, যে সবার উদ্দেশ্যে বলবো আরো একবার যে আমরা কি করছি এবং কি করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। সো আমার প্রশ্ন যেটা ছিল মানে সবাই হচ্ছে গিয়ে ব্লগ করছেন কিনা, সেটা ওয়ার্ডপ্রেসে হোক বা ব্লগারে হোক, আমাদের তিনটাতে করার কথা ছিল। ভাই ব্লগ সাইট ওপেন করছি, আর কোনো আর্টিকেল সাবমিট করেন। আচ্ছা, প্রথম অবস্থায় আপনাকে হচ্ছে গিয়ে মানে ফুল আর্টিকেল যেটা আছে ওইরকম টাইপ কিছু দিতে হবে না। আপনি জাস্ট যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে অপটিমাইজড করে সেটার একটা টাইটেল তৈরি করবেন। যদি সেটা আপনার নিজের সম্পর্কেও হয় তাতেও কোনো সমস্যা না। আপনি নিজের সম্পর্কে যে টাইটেলটা আপনার কাছে বেশি ভালো লাগে আম, আহ, সেটা হচ্ছে গিয়ে আপনি ওইখানে লিখলেন, এবং আপনার নিজের সম্পর্কে কিছু কথা, আহ, সেটা 2 লাইন হইতে পারে বা 20 লাইন হইতে পারে, সেটা আপনার ব্যাপার। সো ওইটা একটু লিখে দিবেন যাতে আমরা ফরম্যাটটা দেখে বুঝতে পারি। হ্যাঁ, যে হইলো আসলে ফরম্যাটটা আপনার আয়ত্তে আসছে আস্তে আস্তে। আমরা সবসময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা এরকম সেক্টর যে আপনি আজকে যেটা জানতেছেন টোটালি আজ থেকে 3 মাস পর বা 6 মাস পর যে সেম জিনিসটা থাকবে এইটা কিন্তু না। ঠিক আছে? কারণ হইলো আহ, আমরা ডিজিটাল মার্কেটাররা যে কাজটা করি সেটা হলো কোনো সার্ভিস, কোনো প্রোডাক্ট বা কোনো বিজনেস যেটাই বলেন না কেন সেটা প্রমোট করা। তো প্রমোট কিভাবে? লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে যখন তারা সার্চ করবে সেটা গুগলের মাধ্যমে তুলে ধরিয়ে আনা, অ্যাড দিয়ে তাদের সামনে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে গিয়ে তাদের যে কার্যক্রমগুলো আসলে মানুষের সামনে উপস্থাপিত হয় সেই কার্যক্রমে যে কন্টেন্ট গুলা থাকে সেই কন্টেন্ট গুলা তৈরি করে দেয়া, তাদের ওয়েবসাইট যাতে সুন্দরভাবে গোছানো হয় সেই গোছানোর ব্যাপারটা ঠিক করে দেয়া, এবং ওই জিনিসেরই আহ, যে হইলো আহ, মানে নিয়ম অনুযায়ী বা হচ্ছে নিয়মিত যে কাজগুলা সেই কাজগুলা মেইনটেইন করে দেয়া। ওকে, সো এই কাজগুলো আমরা মূলত ডিজিটাল মার্কেটার হিসেবে করে থাকি, এবং এটার এক একটা ভাগের এক একটা রকম নাম আছে। যেরকম কন্টেন্ট যারা নিয়ে কাজ করে সেটা হইতে পারে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন করা বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মেক করে দেয়া। এখন তার ভিতরে তার অ্যাড দিবে, অ্যাড এর কপি আপনি লিখে দিতে পারেন, হয়তো তাদের অ্যাডের যে ছবিগুলা সেগুলো আপনি ডিজাইন করে দিতে পারেন। আহ হইতে পারে যে হচ্ছে আপনি ওয়েবসাইটের কন্টেন্ট লিখে দিলেন, হইতে পারে হচ্ছে গিয়ে আপনি আর্টিকেল লিখে দিলেন, হইতে পারে তার সাইটের সাথে লিংক আরেকটা সাইটের বিল্ড করে দিলেন, এমন হইতে পারে তার জন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড খুঁজে দিলেন। হ্যাঁ, তো এই হচ্ছে মূল ব্যাপার। তারপর গিয়ে আপনি তার ওই সার্ভিসটা বা ওই ওয়েবসাইটটা আপনি অ্যাডভার্টাইজ করে মানুষের সামনে উপস্থাপন করার কাজটাও আপনি করে দিতে পারেন। তো একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে জড়িত বা ইন্টারলিঙ্ক আপনি বলতে পারেন। সো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে, যেটা আমরা কিওয়ার্ড নিয়ে মোটামুটি আলোচনা করে সেটা শিখছি। সো আমরা যেটুকু শিখছি আমি কখনোই বলবো না যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন বা আপনাকে যে কাজ দেয়া হবে সেই কাজে আপনি পারবেন। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা আর্টিকেলটা শিখছি। সো আর্টিকেলের ব্যাপারও এরকম না যে আপনাকে ফুল একটা আর্টিকেল এইভাবেই তৈরি করে ফেলতে হবে এবং আপনি পারবেন। আমি যা শিখিয়ে দিয়েছি ওইটাই হবে এরকম বা ওইটাই পারবেন। তো আমরা যেটা শিখছি আস্তে 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 ওর ভিতরে আরো কিছু কিছু প্যারামিটার অ্যাড হবে, আরো কিছু লিঙ্ক অ্যাড হবে। হ্যাঁ, হওয়ার পর তারপরে গিয়ে আপনি ফুল প্রসেসটা বুঝতে পারবেন, ফুল প্রসেসটা জানতে পারবেন এবং সেইটা নিয়ে এগিয়ে যাইতে পারবেন। সো তার মধ্যে তো আপনাকে কিছু কিছু কাজ করতে হবে, যে কাজের মধ্যে অন্তত আমার কথাগুলো শুনতে হবে, যে আমি যেটা বলবো যেটা হচ্ছে আপনাকে করতে বলবো সেটা করতে হবে। কজ আমি যেটা বলবো করতে সেটা যদি আপনি না করেন তো
আপনি যে পর্যায়ে গিয়ে ওইটা বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমার করা দরকার বা আসলে করা দরকার ছিল, আপনি মোটামুটি ৩-৪ মাস বা ৫ মাস কিন্তু লস করে ফেলবেন। আর আমরা মোটামুটি এই সেক্টরের ট্রেনিং নিয়ে কাজ করে আমাদের অভিজ্ঞতা যেগুলো হয় সেইগুলো সংমিশ্রণ করে আমরা আপনাদেরকে এগুলো ডেলিভার করার চেষ্টা করি যাতে আপনাদের কাজটা আরো সহজ হয়। সো যেটা বলছিলাম আরকি যে আপনি যেটা এখন শিখে রাখছেন সেটাই যে সারা জীবন চলবে এরকম না। তারই একটা উদাহরণ দিলাম কি যে আমার যে এক্সপেরিয়েন্স সেটা আমি আপনাকে ডেলিভার করতেছি। কি দিয়ে? বেসিক কিছু যে রুলস গুলো আছে, টার্মস গুলো আছে সেইগুলোর সাথে। সো আপনি যখন নিজে ডেলিভার করবেন আরেকজনকে বা একজন ক্লায়েন্টকে, তখন ক্লায়েন্ট কি পাবে? আমি শিখছিলাম সেইটার বেসিক টার্মস এবং হচ্ছে বেসিক স্টেপস যেগুলো আছে, তার সাথে আমার কিছু অভিজ্ঞতা, সেইগুলো আপনি শিখে নিয়ে আপনার নিজের যে অভিজ্ঞতাগুলো হবে প্র্যাকটিসিং এর মাধ্যমে, সেইটা তখন বায়ার বা ক্লায়েন্ট যে আছে সে পাবে। অথবা আপনি যদি কাউকে শেখাতে যান, তখন সে ওই জিনিসগুলা শিখবে। সো যে আপনার কাছ থেকে শিখছে বা যে আপনার কাছ থেকে পাচ্ছে সেও কিন্তু সরাসরি আমি আপনাকে যা ডেলিভার করতেছি বা আপনার সাথে যা শেয়ার করতেছি সেইটা কিন্তু পাচ্ছে না। আরো একটু অ্যাডভান্স পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আহ গুগলের জিনিস সবসময় যে অ্যালগোরিদম গুলো থাকে, কোডিং গুলো থাকে ওইগুলো সবসময়ের জন্য খালি চেঞ্জ হইতে থাকে। কারণ এক পাশে ঠিক করলে আর এক পাশে একটু এদিক ওদিক থাকেই। ওইগুলা ঠিক করতে করতে আবার এক পাশে একটু উঁচু নিচু এরকম টাইপ হয়ে যায়। তো কখনোই কোনো জিনিস সমান থাকে না। ওই সমান করার জন্যই মোটামুটি হচ্ছে গিয়ে গুগল সবসময়ের জন্য কাজ করে এবং সেটার জন্য আমাদের আপডেটেড থাকতে হয়। তো ডিজিটাল মার্কেটার হিসেবে যারা ক্যারিয়ার গুলো বেছে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের এইটুকু মাথায় রাখা লাগবে যে প্রথম পর্যায়ে আপনাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আর তার সাথে এই হার্ডওয়ার্কের যে মানে টার্মস গুলো আর কি, যে হার্ডওয়ার্ক কিভাবে করবো সেটা হচ্ছে রিসার্চ করা, ঘাটাঘাটি করা। যে টপিক গুলো আপনারা শিখবেন সেইগুলো নিয়ে আরো কিছু রিসার্চ করবেন যে আরো অন্যরা কি বলতেছে, তার সাথে আরো কিছু অ্যাড করা যায় কিনা। এতে আপনাদের নলেজ বাড়বে, এতে আপনাদের এক্সপেরিয়েন্স আর একটু বিল্ড আপ বেশি হবে। তো আপনারা আরো প্রপার গাইডেন্স পেয়ে সেইগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন কাজের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এ হচ্ছে প্রথম কথা আমার, যে আপনারা সবাই মোটামুটি প্র্যাকটিসটা শুরু করেন। এর আগে মোটামুটি আমরা বলছিলাম ওই যে গিগ তৈরি করার কথা, অনেকেই গিগ তৈরি করছেন, অনেকেই করেন নাই। সো ওই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি এতটাও বেশি জোর দেই না, বাট এখন জোর দিচ্ছি যে আপনাদের সময় এসেছে আপনারা গিগ তৈরি করে মাঠে নামেন। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে গিয়ে উম দুইটা প্রশ্ন ছিল কি, ব্লগার, আচ্ছা ৩টা ওপেন করছেন, আশিক ভাইকে ধন্যবাদ। হিমেল ভাই বলছেন যে হচ্ছে বিজি ছিলেন, ওকে, ঠিক আছে, করে ফেলেন। এখন কেন করতে হবে এটা আমি প্রায় দিনই বলি, আবারও বলছি যে একটার সাথে একটা লিঙ্ক, তো আপনি যদি এইটা না করেন, সো মেজর যে পার্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এসইও, ওই এসইও কিন্তু আমি প্রপারলি শেখাতে পারবো না। কারণ আপনার সাইট ওপেন করা নাই, আপনার সাথে আরো ২ জন আছে তাদেরও সাইট ওপেন করা নাই, কিন্তু ১ জন বা ২ জনের সাইট গুলো ওপেন করা আছে। সো আমরা যখন স্ক্রিন শেয়ার করে তাদেরগুলা দেখাবো যে হ্যাঁ এইভাবে এইভাবে করে ফেলেন, এইভাবে এইভাবে এইটা এই করে করতে হয়, অথবা আমি নিজে স্ক্রিন শেয়ার করে আমার সাইটের মাধ্যমে আমি করাবো, তখন কি হবে? আপনি ক্লাস শেষ করে হোক বা ক্লাসের মধ্যে হোক, আপনি ওই ভিডিওটা দেখা ছাড়া ওই জিনিসগুলা করতে পারবেন না। এখন হইতে পারে যে এরকম ভাবতে পারেন যে ভাই টার্মস গুলা বা সিস্টেম গুলা তো সব একই রকম, তো কেন আমার মনে থাকবে না বা কেন আমি করতে পারবো না? আহ, এর আগের দিনও আমরা ব্লগারে একটা দেখছিলাম যে ডেসক্রিপশন, যেটা মেটা ডেসক্রিপশন লেখার জায়গা কিন্তু একটাতে আসছিল না, বাট ব্লগারে অন্যান্য জায়গায় আসে। তো এরকম কিছু টার্মস আপনি কিন্তু মিস করবেন তখন। এরপরে গিয়ে আপনি যখন নিজের থেকে প্রয়োজনীয়তা অনুভব করবেন যে হ্যাঁ আমার এটা খোলা উচিত, আমি খুলি,
সো ওই জিনিসটা যখন আপনি ওপেন করে আপনি আবার ওই পোস্ট করে কাজ করতে যাবেন না, তখন ওই যখন টার্মস একটা মিস করে যাবেন, ওই মিসিংটাই আপনার ক্যারিয়ারের জন্য মিস হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা সবার কাছে এইটা আশা করতেছি যে সবাই হচ্ছে গিয়ে ব্লগের অ্যাকাউন্ট, ৩টা অ্যাকাউন্ট খোলা আহামরি খুব কঠিন কিছু না। প্রথম অবস্থায় একটু সমস্যা মনে হবে, সেই সমস্যার জন্য আমরা আছি। হ্যাঁ, আচ্ছা। আহ আপনারা যখন সাইটের পরিচিতি নিবেন, সাইট আসলে কি, সাইটের ডোমেইন কি, সাইটের আরো আনুষঙ্গিক যে ডাটাগত পরিচিতি, সেইগুলো নেয়ার পরে আমরা যখন আরো আগিয়ে যাব, তখন যে ওই সাইট গুলার পেজ কিভাবে এক একটা কাস্টমাইজ করতে হয়, পেজ কিভাবে এক একটা হচ্ছে ক্রিয়েট করতে হয়, তার মধ্যে কিভাবে আমরা মেনু গুলো যোগ করব, আমার সাইট কিভাবে গুগল অ্যানালিটিক্স এ দিব, কিভাবে সাইট ম্যাপ করব, কিভাবে রোবট টেক্সট অ্যাড করব, সবগুলা দেখায় দেওয়া হবে। আমরা তো এখনো বেসিকে আছি, আমরা ফ্রিতে আছি। এরপরে তো আমাদের হচ্ছে গিয়ে প্রিমিয়ামেরটাও দেখানো লাগবে, যে হচ্ছে প্রিমিয়াম যখন আমরা ইয়োস্ট বা র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করব ওয়ার্ডপ্রেস এর মধ্যে, তখন তো টার্মস গুলো আরো বাড়তি থাকবে। তো এইগুলা যদি আপনারা কমপ্লিট না করেন, ভাই আমি ওইখান পর্যন্ত যাইতে পারবো না। আমার তো এইটুকু কমপ্লিট করাই ওই পর্যন্ত যাইতে হবে। তার কারণ হচ্ছে এখান থেকে স্কিপ করে দিয়ে না করলেন করলেন, করলেন না করলেন না করলেন, আমি যদি এই টাইপ করে যে আমার মতো লেকচার আমি দিয়ে যাই, তো শেষে গিয়ে আপনাদের কিছুই থাকবে না, আমি আপনাকে কিছুই দিতে পারবো না। আমি চাই না যে আপনি আমার কাছ থেকে শূন্য হাতে যান বা একটা নেগেটিভিটি ভিতরে নিয়ে যান, যে না আমি তার কাছ থেকে কিছু শিখতে পারলাম না। ব্যর্থতা আমার থাকবে, তখন আমার কাছে মনে হবে যে না আমি কিছু করতে পারি না। ঠিক আছে? তো যে টার্মস গুলা আছে এই টার্মস গুলা অবশ্যই শেখানো হবে। তো তার জন্যই হচ্ছে গিয়ে আপনাদেরকে বলছি যে সবার ওই জিনিসটা থাকা আবশ্যক। যে আমি যখন শেখাবো ওই সাইটের মধ্যে গিয়ে, তখন তো আপনারা শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে দেখবেন না, আপনারা আরেকটা ট্যাব নিয়ে আপনাদের সাইট গুলো ওপেন করে সেইগুলো কিন্তু আপনাদের হাতে কলমে করতে হবে। ওইখান থেকে একবার করে ফেললেন, তারপরে বাসায় আবার ২-৩ বার প্র্যাকটিস করলেন, আরো বেশি ইমপ্রুভ হবে। সো এগুলো করে ফেলেন। হ্যাঁ, ওকে, অনেকগুলা কথা বলে ফেললাম। তো আপনাদের ভালোর জন্যই বললাম, এখন সেটাই করেন। আচ্ছা, আর আরেকটা কথা জানার ছিল, সেটা হচ্ছে আমরা এখন যারা ক্লাস করতেছি, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে যাবেন, আপনাদের কি হচ্ছে কি ৮টার সময় ক্লাস আছে কিনা? কেউ কি যাবেন ৮টার সময় ক্লাসে? কেউ যাবেন কিনা? না ভাই, আমি যাবো না ভাই। আচ্ছা, মানে কেউ যাবেন কিনা আমাকে একটুখানি আওয়াজ দেন যে ভাই আমি হচ্ছে কি গ্রাফিক্স এর ক্লাস করতে ৮টার দিকে যাব। আপনাদের ক্লাস শুনলাম আমি ৮টার সময় থেকে হবে। তো ক্লাসের মাঝখানে হুট করে ওই লেফট নিয়ে দেখা গেল যে আপনি করতে পারলেন না ক্লাস, তো ইফেক্টিভ হবে না। হ্যাঁ, তো ক্লাসের মাঝখানে না গিয়ে আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে নেন। আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রায় 20টা ক্লাসের মতো হয়ে যাচ্ছে, আজকে মনে হয় 19তম ক্লাস হইতে পারে বা 20তম। সো সেই ক্ষেত্রে আপনারা একটুখানি নিয়ে নেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আমরা হচ্ছে গিয়ে কারা গ্রাফিক ডিজাইনই করব টোটালি, তারা গ্রাফিক ডিজাইন করেন। আর যারা একদম টোটালি ডিজিটাল মার্কেটিং সেক্টরটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে থাকেন। ঠিক আছে? ওকে। সো আমরা আজকে বেসিক্যালি যেটা করব সেটা হলো, আপনাদের তো অ্যাসাইনমেন্ট কেউ কমপ্লিট করেননি, তো অ্যাসাইনমেন্টের দিকে একটু পুশ করব। পুশ করা বলতে কি, যে গিগ গুলো আমরা প্রিভিয়াস যে গিগটা দেয়া ছিল আমাদের কিওয়ার্ড এটার উপরে, তো আমাকে অনেকে মেইল করছিলেন, তো সেইগুলো আমরা একটুখানি হচ্ছে গিয়ে দেখবো, দেখার পরে তাদেরকে ওইগুলো কারেকশন করে দিব, এবং আমরা আরো কিছু গিগের হচ্ছে আইডিয়া কিভাবে নিতে পারি সেইগুলো আমরা একটু আলোচনা করবো আজকে। আপনারা যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করেন, সেই ক্ষেত্রে আমরা আগাইতে পারবো না। এখন এই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে না ভাইয়া একটু কর্কশ ভাবে মানে বিহেভ করতেছে,
তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আপনাদের জন্য একটু জরুরি, বিকজ আমার আগাইতে গেলে যে গাড়ি লাগবে সেই গাড়ি যদি আমি না পাই তাহলে আমি হেঁটে হেঁটে ওইভাবে আগাইতে পারবো না, যে যে করলেন করলেন, না করলেন না করলেন, এরকম করে আমি টোটালি একসাথে আগাবো। হ্যাঁ, আচ্ছা। সো ওকে, গিগ। আচ্ছা, আমাকে গিগের হচ্ছে মেইল করছিলেন সুলেমান ভাই ছাড়া আর কেউ করছিলেন গিগের? ওকে, আবু সাইদ নয়ন ভাই, আশিক ভাই, আপনিও করছিলেন না? ঠিক আছে, ওকে, আমি ওপেন করে একটু দেখি। আচ্ছা, এই একটা, ওকে। আচ্ছা, আশিক ভাই হচ্ছে গিয়ে আমাকে কি গিগ মেইল করছিলেন? আপনার ইমেল আইডিটা একটু বলেন, আমি একটু দেখি। ওকে, আচ্ছা, হ্যাঁ, পেয়েছি আমি আপনারটা, ওপেন করতেছি। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম গিগ, দ্বিতীয়, আরে লোড নেয় না। আচ্ছা, ওকে, হ্যাঁ, হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, যাদের গিগ হচ্ছে গিয়ে কারেকশন করা হয়ে যাবে, হ্যাঁ, তারা কাইন্ডলি হচ্ছে গিগ গুলা পাবলিশ করে ফেলবেন। পাবলিশ করার সময় আহ, যে কোনো সময় হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, সো ওকে, এটা হচ্ছে সুলেমান ভাই। সুলেমান ভাই আছেন কিনা, একটু কথা বলবেন, হ্যাঁ? জি ভাই, আমি আছি ভাইয়া। ওকে, তো আপনার হচ্ছে গিগের যে ডেস্ক মানে ব্যানারটা আর কি, হ্যাঁ, ব্যানারটা মোটামুটি ফ্রেশ আছে, সুন্দর আছে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হইলো যে আপনার যে ছবিটা আছে আর একটু উপরে তুলে দিয়ে ডানের দিকে হালকা একটু চাপিয়ে দিলেন, যাতে এই যে এই এরকম দাগ হয়ে আসে, মানে এই যে দাগটা এই যে এরকম থাকে, ঠিক আছে? এই যে দাগ যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মানে অর্ধেক জন্য এরকম থাকে। তাতে কি হবে, আপনার ছবিটাও থাকলো মোটামুটি, তার সাথে হচ্ছে এখানে একটু স্পেস বাড়লো। আপনি এই ছবিটা একটু বড় করে দিবেন, আর এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো মোটামুটি ঠিক আছে বা সুন্দর আছে, আপনি যেগুলো লিখছেন, এই যে অ্যারো কি যেগুলা দিছেন, এই অ্যারো কি গুলা একটু তুলে দিবেন, হ্যাঁ। লাল কালারের অ্যারো কি এটা ইউজ করবেন না, লাল কালারটা কেমন জানি একটা। ওকে, আর ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছেন, ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার ইউজ করতে পারেন, হলুদের উপরে কালো, এবং আপনি হলুদের উপরে হচ্ছে কি অন্য আরেকটা যে কোনো কালার দিয়ে এটা লিখতে পারেন। এটা একটু শেপ দিতে পারেন যাতে নিচে একটু
হাইলাইটের মতো মনে হয়, কালো হচ্ছে একটা শেডিং যেটা আছে বা শ্যাডো আছে, আপনি দিতে পারেন। তাহলে এটা আরেকটুখানি হচ্ছে গিয়ে চোখে লাগার মতো হবে, যাতে তাকে আকৃষ্ট করা যায় এরকম। ঠিক আছে? ওকে। আপনার লেখা পাল্টাতে হবে না। আপনি এর মধ্যে যা লিখছেন মোটামুটি হচ্ছে কাজে লাগার মতো, যে ইজি টু র‍্যাঙ্ক কিওয়ার্ড, লো কম্পিটিশন কিওয়ার্ড দিবেন, লং টেইল কিওয়ার্ড থাকবে, ফাস্ট ওয়ার্ক বা দ্রুত কাজ করবে, কম্পিটিটর অ্যানালাইসিস আপনি করে দিচ্ছেন এর ভিতরে। ওকে। সো এই যে ছবিটা দিছেন আপনি গ্রাফিক্স, এই ছবিটা একটুখানি বড় করে দিবেন। হ্যাঁ? তাহলে দেখতে একটু সুন্দর লাগে। আহ, কিছুটা কমপ্লিট করছেন। ঠিক আছে। পাঠান, সমস্যা নেই। আমরা এই গিট গুলাই হচ্ছে গিয়ে আবার ই করে নিব। হ্যাঁ? ওকে। জেরিন আপু আসে যায়, কথাও বলে না। আচ্ছা, যাই হোক। সো অ্যাবাউট গিগ, তো টু র্যাঙ্ক ইয়োর ওয়েবসাইট হায়ার ইন গুগল ইউ নিড strong SEO keyword research with high search volume and low competition. এই লাইনটা বাদ দিয়ে দিবেন, বা এই লাইনটা আর একটুখানি সুন্দর করে লেখার চেষ্টা করবেন, যে এসইও কিওয়ার্ড রিসার্চটা শুধুমাত্র হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিশনের উপরে নির্ভর করে না। হ্যাঁ, আপনি হচ্ছে তাকে এইভাবে পুশ করবেন যে আপনার সাইট যদি গুগলে হায়ার র্যাঙ্কিং পজিশনে আসতে হয়, সো এসইও কিওয়ার্ড গুলো এমন ভাবে হইতে হবে, বা এসইও কিওয়ার্ড রিসার্চটা এমন হইতে হবে যেন আপনি প্রফিটেবল যে কিওয়ার্ড গুলো আছে ওই প্রফিটেবল কিওয়ার্ড গুলো পান। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি আপনাকে ব্র্যাকেটে, যে আপনি কোন ওয়ার্ডটা ইউজ করে আপনি হচ্ছে আরেকটু সুন্দর করবেন। হ্যাঁ, এই যে লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউম, এই টাইপ জিনিসগুলো হচ্ছে বাদ দিয়ে দিবেন যখন আমরা এইভাবে লিখবো আর কি। কি কি দিব সেটার হিসাব আলাদা। সো প্রফিটেবল টাইপের যে কিওয়ার্ড আছে, তো ওইটা আপনি ইউজ করবেন, যে প্রফিটেবল টাইপের যে কিওয়ার্ড গুলো আমি সেইগুলো হচ্ছে যে মানে আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে। প্রফিটেবলের সাথে আপনি মানি কিওয়ার্ডও ইউজ করতে পারেন। মানি কিওয়ার্ড। ওকে। সো আই উইল হেল্প ইউ টু ফাইন্ড, আচ্ছা হেল্প ইউ টু ফাইন্ড হয় না, হেল্প ইউ ফাইন্ড হয়। হ্যাঁ, help you find the best keywords in your niche. Okay. তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইনক্লুডস, আচ্ছা আপনার কিওয়ার্ড রিসার্চে কি কি ইনক্লুড থাকবে? ইজি টু র‍্যাঙ্ক কিওয়ার্ড, লো কম্পিটিশন, এই যে 24/7 সাপোর্ট, এটা বাদ। হ্যাঁ, এটা টোটালি দিবেন না। আচ্ছা, ওকে। তো এইখানে আপনি এই যে 2-3 লাইন লিখছেন, হ্যাঁ, জাস্ট এইটুকু এরকম লিখলে হবে না। আপনি এইটা যেমন ধরেন অ্যাবাউট গিগ, এইটুকু এরকম থাকলো, তার নিচে আরো একটু সুন্দর করে আরেকটা প্যারাগ্রাফ দিবেন। হ্যাঁ, এখানে আরেকটা প্যারাগ্রাফ দিবেন, যে আপনার হচ্ছে গিয়ে কিওয়ার্ড সে কোন কাজে ইউজ করতে পারে। হ্যাঁ, কোন টাইপের জন্য হচ্ছে আপনার কাছ থেকে সে নিবে, এরকম টাইপ করে 2-3 লাইন এখানে আরেকটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো এটাও আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ ইনক্লুডস, এখানে আপনি কোন টাইপের কিওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, সেইটা একটু আহ, তাকে হচ্ছে যে আইডেন্টিফাইড করে বা মানে টোটালি ডিফাইন করে দিবেন আর কি, যে আমি এই টাইপের কিওয়ার্ড দিব। ঠিক আছে? তো এই যে ইজি টু র‍্যাঙ্ক কিওয়ার্ড, তারপরে লো কম্পিটিশন কিওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, লং টেল কিওয়ার্ড, বারবার কিওয়ার্ড জিনিসটা ইউজ করবেন না, এখানে কে ডাব্লিউ দিতে পারেন। হ্যাঁ, এই যে বারবার কিওয়ার্ডটা ইউজ করলে ওইটা আবার স্প্যাম হিসাবে ধরবে, আপনি কেডব্লিউ দিতে পারেন, লং টেল কিওয়ার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, ওকে, ফাস্ট ওয়ার্ক এন্ড হাই ভলিউম। এখন আপনি দেখেন যে আপনি গিগের মধ্যে এরকম টাইপ দিছেন, আমি যদি বায়ার হই বা আপনি যদি বায়ার হন, আপনি এখানে এসে দেখবেন যে হ্যাঁ আমি কোন টাইপের কিওয়ার্ড পাবো, ইজি টু র‍্যাঙ্ক কিওয়ার্ড, লো কম্পিটিশন, লং টেল কিওয়ার্ড, কম্পিটিটর অ্যানালাইসিস, ফাস্ট ওয়ার্ক এন্ড হাই ভলিউম। ব্যাপারটা কিন্তু আসলে এতটাও সুন্দর হয় নাই, যে
আমি দেখা মাত্রই হচ্ছে ওই জিনিসটা নিয়ে নিতে চাইবো এরকম টাইপ, হ্যাঁ? সো এখানে আমি আরেকটু ডিফাইন করে দিব যে আমি কোন টাইপের কিওয়ার্ড প্রোভাইড করতে চাই। যে এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, আপনি এখানে দিতে পারেন যে কম্পিটিটর অ্যানালাইসিস আপনি কিভাবে করে দিবেন। যে আই উইল ডু কম্পিটিটর অ্যানালাইসিস, যেখানে আপনি পাবেন হলো কম্পিটিটরের বেসিক যে ডাটা গুলো আছে, যেমন কম্পিটিটরের এস্টিমেটেড ভলিউম কত ওই কিওয়ার্ডের জন্য, তারপরে হচ্ছে গিয়ে আরো ওই কম্পিটিটরের হচ্ছে আরো কি কি ওয়ার্ড আছে, ধরেন টপ হচ্ছে যে পেজ গুলা আছে ওই কম্পিটিটরের ওয়েবসাইটে, সেই পেজ গুলা আপনি দিতে পারেন, তার ডোমেইন অথরিটি কত, আপনি তার ব্যাকলিংকের হচ্ছে ডাটাটাও দিতে পারেন, হ্যাঁ? সো এরকম করে ডিফাইন করে দিবেন যে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে আপনি কি দিতে যাচ্ছেন। ঠিক আছে? এই যে ফাস্ট ওয়ার্ক এন্ড হাই ভলিউম, এই কথাটা একটু অন্যরকম হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনি এরকম লিখতে পারেন যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডটা হাই ভলিউম হবে কিসের? সার্চ এর। যে সার্চ এর দিক থেকে এটা হাই ভলিউম হচ্ছে যে শো করবে, এবং আ এসইও এর ক্ষেত্রে লো কম্পিটিশন দেখাবে, বা এসইও এর ক্ষেত্রে সেটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হবে। আচ্ছা, তারপরে আপনি এখানে ইউজ করতে পারেন যে আপনি প্রফিটেবল কিছু আ এ কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ড গুলো দ্বারা সরাসরি আপনার টার্গেটেড অডিয়েন্স, মানে যেগুলো আপনি এভাবে বুঝাই দিতে পারেন যে টার্গেটেড কিওয়ার্ড দ্যাট হচ্ছে গিয়ে ড্রাইভ ইওর টার্গেটেড অডিয়েন্স টু ইওর হচ্ছে যে ওয়েবসাইট, এরকম টাইপের কিছু লিখে দিতে পারেন, যাতে একজন বায়ার টোটালি একটা ধারণা আপনার এই গিগের এখান থেকে পেয়ে যায় যে সে কি কি নিবে। আপনি পয়েন্ট আউট গুলো ঠিকঠাক লিখছেন যে কোন কোন পয়েন্টে আসলে করা উচিত, কিন্তু এগুলো এই পয়েন্ট গুলো একটু ডিফাইন করে দিবেন। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে কি, why should you get this gig? ওকে। সো আচ্ছা, you will get information containing the research term and competitive data in easy to understand format. ঠিক আছে? Search terms analysis of your competitors. আচ্ছা, এই যে এইটা বলতে কি বুঝাইছেন ভাইয়া, সার্চ টার্ম অ্যানালাইসিস ফর ইওর কম্পিটিটর? ভাইয়া আমি তো মনে করেন অনেকগুলো গিগ দেখে মনে মিক্স করে নিজে কিছু ওয়ার্ড লাগাইছে ভাই, এটা একটা গিগে আচ্ছা ছিল আচ্ছা। ভাই। আচ্ছা, সো এটা আগের দিনও আমরা বলছিলাম আর কি, যদি হচ্ছে গিয়ে আপনারা না থাকেন সেক্ষেত্রে একটু মিস করে গেছেন। আহ আমরা হচ্ছে গতকালকে একটা সেশন করছিলাম, তো ওই সেশনে আমরা বলছিলাম যে গিগের মধ্যে আপনি কি দিচ্ছেন সেটা সম্পর্কে পুরো ধারণা থাকা আপনার জরুরি, যে আপনি আসলে ওখানে কি লিখছেন, কেন লিখছেন, কিভাবে লিখছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, যে পয়েন্ট আউট গুলো আপনি লিখে দিচ্ছেন সেই পয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন যেটা কমন হইতে পারে, একজন বায়ার আপনাকে করতে পারে, সেই প্রশ্নের উত্তর আপনি একটা নোটপ্যাডের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে সুন্দর করে লিখে দিবেন। প্রথমে পয়েন্টটা দিয়ে দিবেন, তার নিচেই উত্তরটা দিয়ে দিবেন। যে কোনো একজন বায়ার যদি এসে আপনার গিগটা পছন্দ করে, সেই ক্ষেত্রে সে যদি জানতে চায় যে এই ব্যাপারটা আসলে কি তুমি এক্সট্রা হচ্ছে এখানে দিছো, বা এই জিনিসটা আসলে ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে তুমি আসলে কি প্রোভাইড করছো, তো সেই ক্ষেত্রে আমাকে একটু বুঝায় বলবা কিনা। তো সেই ক্ষেত্রে আপনি যদি তখন টাইপ করতে যান, অনেক কিছু মিস করে যাবেন, যেগুলো আপনি হয়তোবা ভেবে এর ভিতরে দিচ্ছেন বা রিসার্চ করে আপনি দিচ্ছেন, সেটা আপনি তাকে বোঝাইতে পারবেন না। তো তার জন্য একটা সুন্দর হচ্ছে যে যে অ্যান্সার আছে সেইটা আপনি লিখে রেখে দিবেন আগের থেকে, ইংলিশে অবশ্যই সেটা লিখে রেখে দিবেন, যেন আপনার বায়ার আপনাকে প্রশ্ন করার সাথে সাথে হয়তো আপনি একটুখানি টাইম দিবেন, যে হচ্ছে ওইটা লিখতে যতটুকু টাইম লাগার কথা এরকম না হলে বলবে যে আগের থেকে লিখে রেখে দিয়েছে, সব কপি পেস্ট করতেছে। তো ওইটুকু টাইম একটু নিয়ে তাকে ওই উত্তরটা ডেলিভার করে দিবেন, দিলে সেও বুঝে গেল যে হ্যাঁ এটা আসলে এক্স্যাক্টলি কি জিনিস। তো তারপরে সে কিন্তু আপনার প্রতি আরেকটু বেশি হচ্ছে গিয়ে ফেভারেবল হবে এরকম type। আচ্ছা, সো সার্চ টার্মস অ্যানালাইসিস অফ কম্পিটিটর, এখানে আমি হয়তো বা বুঝতে পারছি এরকম যে কম্পিটিটরের যে অ্যানালাইসিস গুলো করে দিবেন সেটা সার্চ টার্মের উপরে নির্ভর করবে, যে আমি সার্চ করলে কম্পিটিটরে কোন কোন অ্যানালিটিক ডাটা গুলো আমি পাইতে পারি, এরকম টাইপের।
তো এইটা আরেকটু ডিফাইন করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ। ওকে, এটা আপনি এখানেই বলে দিছেন যে প্লিজ চেক মাই FAQs। আচ্ছা, এই জিনিসটা দিবেন না ভাই, যে আমার FAQটা চেক করেন, হ্যাঁ। আপনি এই যে উপরে দিয়ে দিয়েছেন না যে হোয়াট আই ডু, মানে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, যে তোমার কাছ থেকে আমার কি প্রয়োজন বা কি আমি চাই, তো এখানে আপনি দিয়ে দিবেন যে এই টাইপ জিনিস আমি চাচ্ছি, ঠিক আছে। আপনি এই ডিসক্রিপশনের ভিতরে উল্লেখ এটাও করে দিতে পারেন যে আপনি কোন কোন জিনিস করবেন না। যেমন হয়তোবা আপনি দিতে পারেন যে আমি কোন রকম KGR টাইপের যে কিওয়ার্ড রিসার্চ আছে ওইটা আমি করব না, ঠিক আছে। আপনি দিতে পারেন যে LSI টাইপের যে কিওয়ার্ড রিসার্চ গুলো আছে ওইগুলো আমি করব না, ঠিক আছে। এই টাইপের জিনিসও আপনি টার্মস অ্যাড করে দিতে পারেন, না হলে কি হবে ওই যে ডিফাইন টোটালি না করে দিলে এক একটা বায়ার এসে আপনাকে হয়তো এক এক রকমের প্রশ্ন করবে অথবা শুধুমাত্র দেখে চলে যাবে। সো গিগের মধ্যে কে কতটুকু থাকলো না থাকলো আপনার গিগের ডেসক্রিপশনের উপরে নির্ভর করবে, হ্যাঁ। সেটা কিন্তু গিগকে র‍্যাঙ্ক করতে হেল্প করে। আচ্ছা, সো এটা একটু খেয়াল রাখবেন, রাখার পরে দিবেন। আচ্ছা, আই ক্যান অনলি ডু রিসার্চ উইথ বেস্ট কিওয়ার্ড। আচ্ছা, এই যে এই লাইনটা দিছেন, আই ক্যান অনলি ডু রিসার্চ উইথ বেস্ট কিওয়ার্ড, এটা তো আর আসলে হোয়াট আই ডু মানে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ এটার ভিতর থেকে যায় না, ঠিক আছে, এটার সাথে যায় না। সো আপনি তার কাছ থেকে কি কি নিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। যেমন লিখে নিতে পারেন যে নিশ, টার্গেটেড নিশ, সে কোন নিশকে টার্গেট করতেছে। তারপরে দিতে পারেন যে সে কোন টপিককে টার্গেট করে হচ্ছে যে বিজনেসটা করতেছে। আপনি দিতে পারেন যে তার ওয়েবসাইটের লিংক আপনার দরকার। তো ওই জিনিসগুলো আপনি এখানে পয়েন্ট আউট করে লিখে দিবেন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কি ইনস্টিড অফ হচ্ছে ওয়েস্টিং বিগ মানি অন SEO উইথ ওয়ার্ডলেস কিওয়ার্ড, গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট এন্ড র‍্যাঙ্ক। আচ্ছা, আই উইল নিড ইওর, এই যে এই জিনিসটা আপনি দিছেন না, এইগুলোই আপনি পয়েন্ট আউট করে এখানে দিতে পারেন যে আই উইল নিড ইওর কিওয়ার্ড বা নিশ। আচ্ছা, কিওয়ার্ড তো হবে না, আপনি কিওয়ার্ডটাই রিসার্চ করে দিচ্ছেন, সো উনি নিশটা দিবে অথবা টপিকটা দিবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, আই উইল ট্রাই মাই বেস্ট ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, ওকে, এই জিনিসটা আপনি লাস্টের দিকে দিতে পারেন এবং সব সময়ের জন্য সবাই সবাই গিগের মধ্যে একদম লাস্টের লাইনটা অ্যাড করে দিবেন যে আপনাকে অর্ডার দেওয়ার আগে যেন অবশ্যই তারা মেসেজ করে, অবশ্যই যেন তারা মেসেজ করে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আই ডোন্ট নো মাই নিশ। আচ্ছা, ঠিক আছে, নট টু ওয়ারি, আই উইল হেল্প ইউ টু ফাইন্ড এ ফোকাসড প্রফিটেবল নিশ। ওকে, ডু ইউ অলসো প্রোভাইড কন্টেন্ট রাইটিং সার্ভিস? ইয়েস। আচ্ছা, এইটা আপনি শেষের দিকে দিবেন, হ্যাঁ। কিওয়ার্ড রিসার্চের সাথে সাথে এই প্রশ্নটা কেউ করবে না, কারণ কি এই যে আই ডোন্ট নো মাই নিশ, আমার নিশ সম্পর্কে আমি জানি না, এইটার প্রশ্নের পরে করতে পারে যে আপনি কোন টাইপের হচ্ছে যে কিওয়ার্ড আমাকে দিবেন, আপনি অমুক টাইপের কিওয়ার্ড আমাকে দিতে পারবেন কিনা, হ্যাঁ। এই টাইপের প্রশ্নগুলো এখানে দিয়ে দিবেন। যেরকম এই যে হোয়াট আই নিড ফ্রম ইউ, এটা তো আপনি উপরে দিয়েই দিয়েছেন যে আপনার কাছ থেকে সে কি মানে আপনি তার কাছ থেকে কি চান, ঠিক আছে। সো এইটাও বাদ। আচ্ছা, এই যে উইল ইউ প্রোভাইড রিলেটেড কিওয়ার্ড, এই জিনিসটা আপনি দিতে পারেন, আপনি পয়েন্ট আউটও করে দিতে পারেন এই জায়গায় যে আপনি রিলেটেড কিওয়ার্ড দিবেন কিনা, অথবা FAQ এর ভিতরে দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আপনি রিলেটেড কিওয়ার্ড দিবেন কি দিবেন না। আচ্ছা, সো তারপরে হচ্ছে কি ক্যান ইউ ওয়ার্ক ফর এ লং টাইম, হ্যাঁ দিতে পারেন আপনি যে তার সাথে লং টাইম কাজ করার জন্য আপনি আছেন কিনা, রাজি আছেন কিনা। ওকে, সো তারপরে দিস সার্ভিস ইজ জাস্ট ফর ইংলিশ স্পিকার। আচ্ছা, ইংলিশ স্পিকার, ওকে, ইংলিশ স্পিকার না, এটা আপনি ল্যাঙ্গুয়েজ করে দিবেন, হ্যাঁ, যে আপনি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য এটা করতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। যে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট রান করবে বা অন্যান্য বিজনেস রান করবে তাদের জন্য কিনা, এটা দিতে পারেন, ইংলিশ স্পিকার্স না, ঠিক আছে। সো ইংলিশ স্পিকার্স মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে আপনার সার্ভিস শুধুমাত্র যারা ইংলিশে কথা বলে তাদের জন্য, হ্যাঁ।
সো যারা স্প্যানিশ ভাষায় কথা বলে তারা কি ইংলিশ পড়ে না? তারা পড়ে। তারা তো আর ইংলিশে যে মানে লেখা যেগুলো আছে সেগুলো যে নিবে না এরকম কিছু না। ঠিক আছে? সো এই জিনিসটা একটুখানি কারেকশন করে দিবেন। ওকে। তো ট্যাগ এসইও কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা গুগল র্যাঙ্কিং এসইও কিওয়ার্ড ওকে ঠিক আছে প্রাইসিং 5টা 2টা কম্পিটিটর অ্যানালাইসিস 3 দিন $15 ওকে ভেরি নাইস 8টা কিওয়ার্ড 3টা কম্পিটিটর 4 দিন ঠিক আছে আচ্ছা 5টা 10টা আচ্ছা আপনার প্রাইসিং মোটামুটি ঠিক আছে হ্যাঁ যে 5টা কিওয়ার্ড 2টা কম্পিটিটর অ্যানালাইসিস আপনি করে দিবেন হচ্ছে $15 ওকে 8টা দিবেন হইলো 3টা কম্পিটিটর অ্যানালাইসিসের সাথে $25 ঠিক আছে তারপরে প্রিমিয়াম যেটা 10টা কিওয়ার্ড দিবেন 4টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবেন আচ্ছা এর সাথে আপনি আরেকটু বাড়তি কিছু যোগ করে দিয়েন যে 10টা কিওয়ার্ড আপনি টপিক তারা বোঝাই দিবেন কিনা এরকম টাইপ কিছু একটা এক্সট্রা এখানে দিয়ে দিন দেওয়ার পরে এটা $35 করে না হলে ব্যাপারটা কেমন হয়ে যাবে যে 15 25 35 আপনি এরকম করছেন তো দেখেন 5টা কিওয়ার্ড এখানে 10টা কিওয়ার্ড এখানে 2টা কম্পিটিটর অ্যানালাইসিস এখানে 4টা কম্পিটিটর অ্যানালাইসিস মানে এইটার ডাবল হইলো এইটা সো উনি যদি এই জিনিস 2বার কিনে হ্যাঁ উনি বেসিক যে টার্মসটা আছে সো বেসিক যদি উনি 2বার কিনে উনি কিন্তু $30 কমপ্লিট করে ফেলতেছে এই $30 সেম জিনিস আপনি $35 বিক্রি করতেছেন সো আপনার কাছ থেকে কিন্তু কেউ নিতে চাইবে না এইটা মোটামুটি একজন নিতে চাইতে পারে যে না ঠিক আছে আমাকে 8টা দিচ্ছে তো কারণ 10টা যদি আমি নিতে চাই 10টার জন্য আমাকে গুনতে হবে প্রায় $30 কথার কথা তো সেখানে আমার 10টা নেব না আমি 8টা নেব 8টাতে আমার $25 হয়ে যাচ্ছে তো এই প্রিমিয়াম যেটা আছে এটার সাথে কিছু অ্যাড করে দিয়েন না হলে 10টার জায়গায় 12টা দিয়েন আর 4টা জায়গায় 5টা দিয়ে দিয়েন এরকম বা 7টা দিতে পারেন দিয়ে সেটার হচ্ছে গিয়ে আপনি $35 বা $40 করে দিবেন যেন সে এরকম স্কোপ না পায় হ্যাঁ প্রাইসিং ব্যাপারটা এরকম জিনিস যে আমরা বেসিকে যে জিনিসটা দিচ্ছি তার থেকে এইটা হবে প্রায় ডাবলের থেকে কম বা $5 $10 বেশি এরকম টাইপ জিনিস মানে আমরা কখনোই এরকম জিনিস করব না যে কোনো একটা প্যাকেজ সে যদি 2বার কিনে বা 3বার কিনে সো অন্য প্যাকেজের থেকে সেটার রেট কম হয়ে যায় এবং সে সেইটাই বারবার কিনে আপনি যদি বেসিক প্যাকেজেই তার এরকম দিয়ে দেন তাহলে তো সে প্রিমিয়াম প্যাকেজ কিনবে না প্রাইসিং 3টা করার মানে উদ্দেশ্য হচ্ছে এরকম আমি বেসিকে এইটা দিব ওইটা দিব না আমি স্ট্যান্ডার্ডে ওইটা দিব এইটা দিব না আমি প্রিমিয়ামে সবকিছু দিব মানুষ মানে চেষ্টা করে বায়ারকে যেন প্রিমিয়ামের দিকে নিয়ে আসা যায় তার যত বেশি সেল হবে ততই তো বেশি হবে হ্যাঁ তো প্রিমিয়ামে সবাই সবকিছু দেয় আর বেসিক এবং স্ট্যান্ডার্ডে হচ্ছে গিয়ে আপনার কিছু না কিছু একটা কম থাকে সো প্রাইসিং আপনার এই দুটো যদি ঠিকও থাকে
এইটাতে কিছু অ্যাড করে দিবেন এক্সট্রা, যাতে তার মনে হয় যে না হ্যাঁ এটা সুন্দর আছে, এটা আমি নিতে পারি। ঠিক আছে, এই হলো না। ওকে, তো এই হচ্ছে আপনার সাজেশন, এটা আপনি কমপ্লিট করে ফেলেন। আপনি এখন চাইলে এখনই কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আম, এইটা তো আমাকে আপনি মেইল করছিলেন, আর টোটাল একদম সরাসরি হচ্ছে ডগ দিয়ে মেইল করছিলেন। সো আমি আপনাকে এইটার অ্যাক্সেস কিভাবে দিব? আচ্ছা, লিংক দিয়ে দিচ্ছি। ওকে, চেঞ্জ ভিউয়ার থেকে এডিটর করে দিচ্ছি। ওকে, লিংক অ্যাড হয়ে গেছে। তো সুলেমান ভাইয়ার জন্য এটা। হুম, আপনি এই লিংকে গিয়ে আপনার ধন্যবাদ ভাই। আচ্ছা, সো এই হইলো একটা গেল। ওকে, দ্বিতীয় যেটা আসি। আচ্ছা, I will find high profitable micro niche with best keyword research. Okay. আচ্ছা, I will find high profitable micro niches. আপনি মাইক্রো নিশ খুঁজে দিবেন। That's very good idea. With the best keyword research. আচ্ছা, আপনি বেস্ট কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে মাইক্রো নিশ খুঁজে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার এইটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ হইলো না, হ্যাঁ, এটা নিশ রিসার্চ হইলো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যদি হচ্ছে গিয়ে নিশ রিসার্চই করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিওয়ার্ড রিসার্চ এর মতোই, কিন্তু নিশ রিসার্চ একটুখানি আলাদা সিস্টেম। যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ডের ব্যাপারে আমরা খেয়াল রাখি হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে সে প্রফিট করতে পারবে কিনা। কিন্তু একটা মাইক্রো নিশের মধ্যে অনেকগুলো ধরনের কিওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ। তো এটা একটু মাথায় রাখবেন যে আপনি মাইক্রো নিশ খুঁজে দিচ্ছেন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে। যে বিভিন্ন হচ্ছে যে কিওয়ার্ড গুলো আছে, ওই কিওয়ার্ড গুলো কোন মাইক্রো নিশের আন্ডারে পড়ে, আপনি ওই মাইক্রো নিশ খুঁজে দিচ্ছেন। ঠিক আছে, তো ওই অনুযায়ী সাজাবেন। আচ্ছা, আপনার ব্যানারটা চেঞ্জ করতে হবে। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতেছেন, এই টাইপের ব্যানার দিয়েন না। লেখাও এরকম টাইপ দিয়েন না, লেখা একটু রেগুলার ফন্ট করেন, এবং ব্যানারটা একটু মানে পিছনের দিকে একটু সুন্দর, যাতে একটু চোখে লাগে এরকম টাইপের কালার দিবেন, লাল বাদে। হলুদ ইউজ করতে পারেন, কালো ইউজ করতে পারেন, আম, চাইলে নীল ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, about this gig, are you in search of the best SEO keyword research and competitor analysis service? Okay, congratulations, you are on the right spot. আচ্ছা, only the right keywords can bring more business sales traffic, and I will provide you with the most accurate and up-to-date data of keyword. আচ্ছা, আমার মনে হইলো যে এটা টোটালি কপি করা, হ্যাঁ, এটা একটু রিরাইট করে নিবেন পুরাটা, যেন একদম সেম টু সেম এরকম না হয়। ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে গিয়ে কি, মাই এসইও কিওয়ার্ড রিসার্চ গিগ ইনক্লুডস। আচ্ছা, এটার সাথে না দিলেও সমস্যা নেই। আচ্ছা, কিওয়ার্ড ইনটেন্ট। ওকে, কিওয়ার্ড কম্পিটিশন, ক্লিক পার কস্ট। আচ্ছা, ক্লিক পার কস্ট না, হ্যাঁ, উল্টা হয়ে গেছে একটু, কস্ট পার ক্লিক। ঠিক আছে, আর একই জিনিস দুইটা চলে আসছে, মুছে দিলাম। হচ্ছে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে কত হবে। আচ্ছা, ক্লিক থ্রু রেট। ওকে, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন। আচ্ছা, এটা অ্যাডভার্টাইজিং কম্পিটিশন, হ্যাঁ, এটা পেইড কম্পিটিশন দিবেন। পেইডই হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট পেইডে করে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিটেইল এক্সেল রিপোর্ট। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আপনি ই করে দিবেন, এটা পরে দিবেন, যে আপনি কিভাবে তাকে হচ্ছে গিয়ে জমা দিবেন, হ্যাঁ, যে হোয়াই ইউ চুজ মি এরকম টাইপের হচ্ছে এখানে আপনি দিতে পারেন। এটা যে আপনি একদম টোটালি ই করে দিতে যাচ্ছেন তাকে, ডিটেইল এক্সেল রিপোর্ট আপনি তাকে দিবেন, হ্যাঁ, এটা এখানে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ওকে, মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে,
এই যে আবারও একইটা দিছেন, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন, লিস্ট অফ ম্যানুয়ালি সিলেক্টেড কিওয়ার্ড, আচ্ছা কান্ট্রি স্পেসিফিক সার্চ ভলিউমস, ওকে। আচ্ছা সুলেমান ভাইয়ের ওই জায়গায় এই যে কান্ট্রির এই কথাটা উল্লেখ করে দিবেন যে আপনি কি লাগবে, হ্যাঁ, টার্গেটেড এরিয়া, ঠিক আছে, সবাইকে টার্গেটেড এরিয়া লাগবে, সো টার্গেটেড এরিয়াটাই করে দিবেন। আচ্ছা কান্ট্রি স্পেসিফিক সার্চ ভলিউম, আচ্ছা ওকে। তারপরে হচ্ছে কি কম্পিটিটর অ্যানালাইসিস, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে কি করে দিবেন, টপ পেজ গুলা খুঁজে দিবেন, খুব ভালো কথা। কম্পিটিটর অর্গানিক কিওয়ার্ড গুলো আপনি দিবেন, আচ্ছা ব্যাকলিংক রিপোর্ট, আচ্ছা এই যে ব্যাকলিংক রিপোর্ট দিছেন, হ্যাঁ, ব্যাকলিংক রিপোর্ট আপনি যদি দিতে চান এইটার জন্য আলাদা একটা গিগ তৈরি করা যায়। আপনি এখানে দিতে পারেন যে ব্যাকলিংকের লিস্ট দিয়ে দিবেন যে কোন কোন সাইটে তারা ব্যাকলিংক করছে, অথবা 50টা সাইট বা হচ্ছে যে এরকম আপনি ই করে দিতে পারেন, একদম ডিফাইন করে দিতে পারেন যে আমি এতগুলা লিংকের যে সাইট গুলো আছে ওইগুলা ইনক্লুড করে দিব। না হলে কি হবে, ব্যাকলিংকের যে রিপোর্ট এটা অনেক বড় হয়, কোন কোন জায়গায় ব্যাকলিংক করছে, কোন কোন সাইটে করছে, সেই সাইট গুলোর হচ্ছে যে আর্টিকেলের লিংক কি কি, তারপরে কোন কোন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তারা ব্যাকলিংক করছে, কোনটা ইন্টারনাল হইছে কোনটা এক্সটার্নাল হইছে, হ্যাঁ, এটার অনেকগুলো টার্মস আছে। তো ওইটার জন্য আপনি এত খাটনি কেন করবেন, আপনি ব্যাকলিংকের যে রিপোর্টটা দিবেন এই ব্যাকলিংকের ফুল রিপোর্টের এখানে দরকার নাই, আপনি হচ্ছে গিয়ে দিয়ে দিবেন যে কোন কোন সাইটে তাদের ব্যাকলিংক করা আছে সেই সাইটের লিস্টটা আপনি দিবেন শুধুমাত্র, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা এটা করার জন্য কিন্তু আপনার টুলস দরকার হবে, এটা মনে রাখবেন যে এটা ম্যানুয়ালি হবে না, ম্যানুয়ালি করতে গেলে ঝামেলা আছে অনেক, টুলস গুলো দিবেন। আপনি এখানে দিতে পারেন যে তাদের টপ কোন কোন কিওয়ার্ডের নিচে লিঙ্ক গুলা করা আছে এবং সেইগুলো সাইটের নাম, ঠিক আছে, টপ র্যাঙ্কিং ওইগুলো দিয়ে দিবেন। আচ্ছা তারপরে কি কম্পিটিং ডোমেইনস অফ ইওর কম্পিটিটরস, কম্পিটিং ডোমেইনস অফ ইওর কম্পিটিটরস এই কথাটার মানে কি ভাইয়া, এটা কে দিছিলেন, নয়ন ভাই আছেন, নয়ন ভাই আছেন, আচ্ছা নয়ন ভাইয়া নেই, ওকে ঠিক আছে। সো আপনারা একটু দেখেন, আপনাদের তো সাজেশন দিতে পারলাম না। আচ্ছা সো এই যে এই একটা কথা, এইটাও হচ্ছে গিয়ে ই করতে হবে, বাদ দিয়ে দিতে হবে যে কম্পিটিটরস এর কম্পিটিং ডোমেইন, এখানে ডোমেইনের হচ্ছে গিয়ে অথরিটি কত বা কতটুকু ট্রাস্টেড গুগলের কাছে সেটা উনি উল্লেখ করে দিতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে কম্পিটিটরস ওয়েবসাইট, এই যে এইটা এইটা দিতে পারে উনি, কিন্তু এই যে কম্পিটিং ডোমেইনস অফ, এই যে কম্পিটিটরস এই ব্যাপারটা এর মধ্যে কেমন জানি একটা আসে না। আচ্ছা হোয়াই চুজ মি, ওনারে কেন চুজ করবে, ঠিক আছে খুবই ভালো ব্যাপার। ডিটেল এক্সেল রিপোর্ট দিবে, সাপোর্ট আফটার ডেলিভারি, মানি ব্যাক গ্যারান্টি, এই ওরে বাবা ভাই $5 $10 কাজ করে আপনি যদি তার মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেন যে আমার কিওয়ার্ড গুলো কাজ করবেই করবে, ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে কি ক্লিক অর্ডার নাও, কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আচ্ছা আই উইল গিভ পারফেক্ট সলিউশন সাম রেকমেন্ডেশন টু, ওকে এটা খুবই ভালো ব্যাপার। ইন্ডাস্ট্রি এক্সপার্টিজ, ওনার কোন কোন ধরনের এক্সপার্টিজ আছে ইন্ডাস্ট্রিতে, ওকে ই কমার্স, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং, মিউজিক, টেকনোলজি, ইন্টারনেট, ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি, আচ্ছা ইংলিশ, হিন্দি, উর্দু, মানে হিন্দি যদি ভাষাও হয় উনি কিভাবে কি করবে আমি জানি না, আচ্ছা এক্সপার্টিস থাকতেই পারে। তো ওকে $25, $35 এবং $50, খুবই ভালো কথা। বেসিক প্লাটিনাম, এটা আবার কি জিনিস, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, ওকে 5 প্রফিটেবল কিওয়ার্ড, 5টা দিবে, 8টা দিবে আর 12টা দিবে, ঠিক আছে। ওনার
প্রাইসিংটা মোটামুটি ভালো আছে। আচ্ছা 2টা 3টা 5টা, ওকে ঠিক আছে। আচ্ছা সো যদি ভিডিওটা পরে নয়ন ভাই দেখে থাকেন সো এটা একটু ঠিক করে নেবেন, হ্যাঁ। আচ্ছা ভাই, সিটিআর কি? সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। হ্যাঁ, ক্লিক থ্রু রেট হচ্ছে গিয়ে আহ, একটা কিওয়ার্ড দিয়ে যখন আপনি সার্চ করলেন সেটার সার্চ ভলিউম আপনি দেখলেন 5 লক্ষ, কথার কথা। সো 5 লক্ষ যদি আপনার সার্চ ভলিউম হয়, 5 লক্ষ মানুষই কিন্তু আপনার ওইটাতে হচ্ছে ক্লিক করবে না। মানে যে লিস্ট গুলো আছে ওই লিস্টের 10টাতেই তো আর সবাই ক্লিক করে না। কেউ প্রথমটাতে করবে, কেউ দ্বিতীয়টাতে করবে, কেউ তৃতীয়টাতে করবে। আপনার টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যত সুন্দর হবে বা ছবিগুলো যত দারুণ হবে, সিটিআর হচ্ছে কি আপনার মেইনলি ইউজ হয় হলো যখন আমরা অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইন এটা করি গুগলে। তো ওইটাতে যে ছবিটা দেয়া থাকে ওই থাম্বনেইল, ওইটা যত সুন্দর হয় মানুষ তত বেশি ক্লিক করতে চায় যে হ্যাঁ এটা একটু দেখে আসি আমি। তো ওইটা হচ্ছে ক্লিক থ্রু রেট, যে কতটা অংশ একটা সার্চ ভলিউমের আহ ওইটার প্রতি টেম্পটেড হয়ে হচ্ছে গিয়ে ক্লিক করতেছে। হ্যাঁ, এইটার একটা রেশিও। তো এটা পেইড ক্যাম্পেইনের জন্য হয়। আহ আপনার হচ্ছে ইয়ের জন্য কি বলে, আমরা যে নর্মাল এসইওর জন্য করি ওইটার জন্য ক্লিক থ্রু রেট হচ্ছে গিয়ে আমরা এস্টিমেটেড ভিজিট বা এস্টিমেটেড যে ভিজিট ভলিউম আছে ওইটা দেখলেই হয়ে যায়। কারণ ধরেন 5 লাখ আছে, 5 লাখের মধ্যে প্রথমটাতে অবশ্যই সব থেকে বেশি যাবে, তো ওইটাতে ক্লিক করবে। আর আপনি যখন আর্টিকেল লিখতে যাবেন আপনাকে হচ্ছে গিয়ে ওই সময় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আপনার বায়ার আপনাকে যে কিওয়ার্ডটা দিয়েছে ওই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলেন, করার পরে কন্টেন্ট আইডিয়া গুলো আপনি পেয়ে গেলেন যে কে কেমন টাইপের কন্টেন্ট লিখেছে। তো ওই টাইপের যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্টের কিওয়ার্ড গুলো নিয়ে যে আপনি যখন আবার সার্চ দিবেন টুলস এর মধ্যে তখন দেখতে পারবেন সিটিআর যে এই কিওয়ার্ডের মধ্যে কে কোনটাই বেশি ক্লিক করে। ঠিক আছে, যে যেটাই বেশি ক্লিক করে ভিজিট তো সেইটাই বেশি হয়। তো এই এস্টিমেটেড ভিজিট দেখলে আমরা বুঝতে পারি যে আসলে ক্লিক থ্রু রেট কেমন কোনটা। এ হইল ব্যাপার। আর আচ্ছা একটা ভাইয়া, যে আপনার জি, রিলেটেড কিওয়ার্ড গুলো আসলে কি? আচ্ছা রিলেটেড কিওয়ার্ড আপনি দুই ভাবে বুঝতে পারেন বা দুই ভাবে হচ্ছে গিয়ে জানতে পারেন। যেমন আপনি দিলেন হইলো ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সাথে হইতে পারে এমন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং ইন আমেরিকা, ফেসবুক অ্যাডভার্টাইজিং ইন নিউ ইয়র্ক, তারপরে হইতে পারে এরকম যে ফেসবুক অ্যাডস ইন নিউ ইয়র্ক, তারপরে হইতে পারে ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন নিউ ইয়র্ক। হ্যাঁ, এই যে একটা একটা করে শব্দ মানে বাড়তেছে, এই জিনিসগুলাই হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডস এর রিলেটেড কিওয়ার্ড। আপনার মেইন কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড ওই সময় হয়ে যাবে হচ্ছে আপনার হইলো ওই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং। কিন্তু আপনি যখন ওইটা মানি কিওয়ার্ড হিসেবে খুঁজতে যাবেন তখন আপনার ফোকাসিং কিওয়ার্ডটা ওই মানি কিওয়ার্ড হিসেবেই হবে। আপনি যে 5টা বা 10টা কিওয়ার্ড দিচ্ছেন মোস্ট প্রফিটেবল, তখন আপনি ব্যাপারটা এরকম করে দিবেন যে আপনার ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে এইগুলা যে আম, আপনি দেখলেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং ইন নিউ ইয়র্ক, এইটাতে সব থেকে বেশি ভালো ভলিউম আছে, ভলিউমের সাথে মানুষজন আসেও বেশি বা ভিজিট করেও ভালো, সিপিসি হচ্ছে মানুষজন অ্যাডও দিচ্ছে ভালো। আপনারা যারা করেননি এখনো পর্যন্ত তারা এই মেথডটাও ফলো করতে পারেন। যদি আপনারা মনে করেন যে না এরকম করবো না, পার্সোনালি করব, পার্সোনালিও করতে পারেন। আমরা যখন করছিলাম আমি মূলত যেটা বলছি যে পার্সোনালি আমরা এইভাবে করছি। গিগ গুলো যখন তৈরি করছি আমরা এভাবেই করছি যে 3-4 জন মিলে বসে এক একজনের মাথা থেকে এক এক রকম আইডিয়া দেয়, এই কথাটা লেখা যায় ওই কথাটা লেখা যায় এটা ওর সাথে যায় কিনা। এক একজন দেখা যাচ্ছে যে আমরা যখন লিখলাম এক একজনের কথা তখন এক একজন এসে ভুল ধরায় দেয় যে এটা ভুল গেছে, এটা হবে না, এটা কেন হবে। তো এটার ভিতর থেকেও কিছু কিছু প্রশ্ন আপনাদের তৈরি হবে যেটা আপনাদেরকে জানাতে আরো বেশি আগ্রহী করবে বা জানতেও আগ্রহী করবে এরকম। তারপরে হচ্ছে এই যে ছবির ব্যাপারগুলো, তো এক একজনের কাছে ছবিগুলো এক এক রকম লাগে। তো দেখা যাচ্ছে আপনারা 3-4 জন আছেন বা 5 জন আছেন, তো সেই ক্ষেত্রে
তিনজনই মতামত দিল যে না ছবিটা ভালো হয়েছে, তার মানে মোটামুটি সবার চোখে এই ছবিটা অ্যাট্রাকটিভ হবে। সেটা 10 জনে 7 জনও হইতে পারে, 6 জনও হইতে পারে, মোটামুটি একদম ম্যাক্সিমাম টাইপের লোকজন সেটা পছন্দ করবে। আর যদি ছবিটা তাদের কাছে ম্যাক্সিমাম লোকের কাছে ভালো না লাগে, তার মানে ছবি আপনার আবার নতুন করে চেঞ্জ করতে হবে। এখন অনেকেই আছে যে ছবির ব্যাপারে আইডিয়া পান না, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একজনের এক একটা আইডিয়া হবে। কারণ 3 জন 4 জনের কেউ না কেউ তো একটা ছবি তৈরি করবেন, সেইটার আইডিয়া তো আপনারা গিগের থেকে নিয়েই নিচ্ছেন বিভিন্ন গিগ ঘাটাঘাটি করে। তো যারা একেবারেই আইডিয়া পাচ্ছেন না, তারাও কিন্তু ওইখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। এই রুলসটা বা এই সিস্টেমটা আপনারা ফলো করতে পারেন, এটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে বা কাজে দিবে। ঠিক আছে? আচ্ছা, মেইল কি আর কেউ পাঠিয়েছেন কিনা? ওকে, সো আমরা এই দুইটাই দেখছি। ওকে, মেইল আর কেউ পাঠাননি, তার মানে হচ্ছে আমরা 5 জনের হচ্ছে গিগ কমপ্লিট। আচ্ছা, 6 জনের গতদিন হচ্ছে সুমাইয়া আপু দেখাইছিলেন, ওনার গিগটাও কমপ্লিট আছে, উনি দিতে পারে। আচ্ছা, আমি টেলিটক ইউজ করি না ভাই, রবি ইউজ করি, কিন্তু রবির এখানেও একই রকম সমস্যা। প্রথম যখন আমরা ছিলাম তখন রবিতে মোটামুটি বেশ ভালো সার্ভিস দিত, এখন একটু ডাউন ডাউন হইছে, কোন একটা সমস্যা হয়েছে হয়তো টাওয়ারে। তবে আশা করতেছি যে আগামী 10-15 দিনের ভিতরে মোটামুটি যে প্রবলেম গুলো আপনারা ক্লাস করার টাইমে ফেস করেন, এই যেমন আশেপাশে কিছু নয়েজ আছে বা আহ, হয়তো বা এই যে সমস্যা যে একটু দাঁড়ানো আসতেছি এটাই, বা হঠাৎ করে যে কারেন্ট চলে যাওয়া, হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আপনারা ফেস করবেন না, সেটা নিয়ে কাজ করতেছি। তো আশা রাখা যায় যে 10 থেকে 15 দিনের ভিতরে টোটালি একেবারে হচ্ছে হয়ে যাবে, এইগুলা সলভ হয়ে যাবে, যে তখন কারেন্ট গেলেও সমস্যা হবে না, নেট গেলেও সমস্যা হবে না, বা হচ্ছে যে অন্য ইয়েতেও সমস্যা হবে না। মূলত হচ্ছে একটু বাইরে থাকি আপাতত, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো এইটা একটু বেটার পজিশন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আমার জন্য একটু দোয়া রাখবেন সবাই, যেন আসলে যে প্রবলেম গুলা আছে ওগুলা সলভ ঠিকঠাক মতো করে ফেলতে পারি। আচ্ছা, ওকে, কারেন্ট, হ্যাঁ, টেলিটক হচ্ছে গিয়ে সরকারি জিনিস তো, মোটামুটি ওরা টাকা পয়সা খরচ একটু কম করে। প্রত্যেকটা টাওয়ারের নিচেই ওই এনার্জি পাওয়ার জন্য কিছু হচ্ছে যে পাওয়ার হাউসের মতো থাকে, যেগুলো জেনারেটর দিয়ে চালাইতে হয়, অথবা এনার্জি সেভিংস এর কোথাও কোথাও হচ্ছে সোলার প্যানেল দিয়েও চালায়। টেলিটক এই জিনিসগুলা খরচ করে না। আর তাদের হচ্ছে মোটামুটি আহ, অর্ধেক হইলো তাদের টাওয়ার, বাকি অর্ধেক হইলো তারা টাওয়ার শেয়ারিং করে চালায়। মানে ওই বাংলা লিংকের কোন এক জায়গায়, রবির কোন এক জায়গায়, গ্রামীণ ফোনের টাওয়ার শেয়ার করে নিয়ে তারপরে চালায়। যার জন্য এই হইলো ব্যাপার, ওদের সমস্যা হয়, কারেন্ট চলে গেলে ওদের আর নেট থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিসটা কি আর একবার দেখানো যাবে কিনা? ওকে, দেখানো যাবে ভাইয়া। আচ্ছা, আমরা এইগুলো তাহলে অফ করে দেই, দিয়ে আমরা আরেকবার একটু প্রথম থেকে রিক্যাপ করি। হ্যাঁ, প্রথম থেকে রিক্যাপ হচ্ছে কি, আমরা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব? কিওয়ার্ড রিসার্চ মনে আছে না? দুই রকমের হয়, একটা টুলস দিয়ে, একটা ম্যানুয়ালি, মানে একটা অটো, একটা ম্যানুয়াল। সো আমরা যখন হচ্ছে গিয়ে একটা করব, কিওয়ার্ড লিখবো আর কি, তো সেই ক্ষেত্রে কেমন ধরনের কিওয়ার্ড লিখবো? যে ধরেন আহ এরকম হইতে পারে যে, আচ্ছা, গেস্ট কিওয়ার্ড বা গেস্ট পোস্ট নিয়ে আমরা একটা লিখি, GUEST, গেস্ট পোস্ট, কথার কথা। এই গেস্ট পোস্ট হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। হ্যাঁ, ওকে, সো গেস্ট পোস্ট যদি আমাদের একটা কিওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডটা আমাদের রিসার্চ করতে হবে, বা আমাদের যে বায়ার আমাদেরকে হচ্ছে যে করতে দিচ্ছে, সেটার হলো নিশ, তার সে গেস্ট পোস্ট আহ্বান করবে মানুষের কাছ থেকে, বা গেস্ট পোস্ট তার ওয়েবসাইটে দিবে, যাতে মানুষজন গিয়ে ওখানে গেস্ট পোস্টিং করে। সো এটা হচ্ছে তার বিজনেস। হ্যাঁ, যে সে গেস্ট পোস্টিং করতে চায়, এখন গেস্ট পোস্টিং করার মাধ্যমে সে হয়তো $2, $5 বা
$6 এরকম করে নিবে এক একটা ওয়েবসাইটের মানুষের কাছ থেকে। এটা হয়তো তার বিজনেস। তো আপনাকে বললো যে গেস্ট পোস্টিং নিয়ে আমি কাজ করি, আমাকে গেস্ট পোস্টিং এর উপরে কিছু হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দেন। তো আপনি প্রথমে শুনবেন যে উনি কিওয়ার্ড গুলা নিয়ে কি করবে, আর্টিকেল লিখবে, নাকি তার পেজের মধ্যে ইনক্লুড করবে, নাকি তার প্রোডাক্টের সার্ভিস অনুযায়ী সে ওইগুলো ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, সেগুলো আগে থেকে একটু শুনে নিবে। আচ্ছা, যদি প্রোডাক্ট হয় প্রোডাক্টের মতো করে যেগুলো আছে সেগুলো আপনি দিবেন। যদি আর্টিকেল লেখে তাহলে অবশ্যই কিওয়ার্ড গুলো আর্টিকেল রিলেটেড কিওয়ার্ড গুলো দিবেন। আচ্ছা, তারপরে তার যদি সার্ভিস টাইপের হয়, সো ওই সার্ভিস টাইপের যে মানি কিওয়ার্ড গুলো আছে যেগুলো নিয়ে আসলেই মানুষজন খোঁজার পরে সেগুলা হচ্ছে গিয়ে আপনার উম, সরাসরি সার্ভিসটা কিনে, এরকম টাইপের কিছু কিওয়ার্ড আপনি দিবেন। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা কি করব, যে নিশটা বা যে কিওয়ার্ডটা ওনার কাছ থেকে আমি চেয়ে নিছি বা যে টপিকটা আমি শুনে নিছি সেই টপিকটা নিয়ে আমি সার্চ করব। করার পরে ম্যানুয়ালি আমরা অনেকগুলো দেখবো, যে সাবমিট গেস্ট পোস্ট সাইটস, গেস্ট পোস্ট এক্সাম্পল, তারপরে হচ্ছে যে সাইট লিস্ট 2020, তারপরে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট সাইটস ফ্রি, হেল্প গেস্ট পোস্টিং অপরচুনিটিস। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি নিতে চাই, পার্সোনালি আমি হয়তো বা এরকম নিব যে সাবমিট গেস্ট পোস্ট, এটা একটা নেওয়া যেতে পারে। গেস্ট পোস্ট সাইট, এইটার বদলে আমি হয়তোবা সাইটের লিস্টটা প্রেফার করব, যে গেস্ট পোস্টিং এর যে সাইট গুলো আছে সেই সাইট গুলো কি কি, সেটা 2020 হোক 21 হোক, যে কোনো একটা তুলে দিয়ে আমি সিজনাল হিসেবে হলেও নিব। তারপরে গেস্ট পোস্টের একটা এক্সাম্পল, এটা আমি নিতেও পারি নাও নিতে পারি, কারণ গেস্ট পোস্টের এক্সাম্পল হয়তোবা সেটা আর্টিকেল লেখার মধ্যে হয়, কিন্তু আমার যদি সেটা সার্ভিস রিলেটেড হয় সেখানে আমি এক্সাম্পলটা ইউজ করতে পারি না। আচ্ছা, তারপরে এই যে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, এখন শুধুমাত্র হাউ টু রাইট এ গেস্ট পোস্ট না, এখন এটা দিলে তো মানুষজন ওইভাবে অ্যাট্রাক্টেড হবে না। বাট আমরা যদি এরকম করে দিই, হাউ টু রাইট এ গেস্ট পোস্ট ইন জাস্ট 2 মিনিটস, মানুষজন কিন্তু খুব বেশি ক্লিক করবে। 2 মিনিটে কিভাবে গেস্ট পোস্ট লেখা যায় দেখি একটু। সো আমি এইটা নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে গেস্ট পোস্টিং সাইটের কথা যেটা বললাম ফ্রি, আমরা এই যে এটার সাথে ফ্রি লাগিয়ে দিতে পারি, দিয়ে ইউজ করতে পারি। ওকে, হেলথ গেস্ট পোস্ট, আমরা হেলথ নিশের উপরে গেস্ট পোস্টিং করব, সেটা নিয়েও একটা করতে পারি, যে হাউ টু রাইট এ হচ্ছে যে গেস্ট পোস্ট উইথ হেলথ নিশ বা অন এ হেলথ টপিক, এরকম টাইপ কিছু দিতে পারি। সো এই ম্যানুয়ালি আমরা এগুলো নিয়ে নিলাম। ধরেন আমরা নিলাম হচ্ছে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, কথার কথা নেয়ার পরে এখন এইটারও তো সাজেশন আছে, যে এই যে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট এর সাথেও আরো সাজেশন আছে। তো এইটার সাথে যদি আমি রিলেটেড কিওয়ার্ডস হচ্ছে যে করি, যদি আমি হচ্ছে গিয়ে হিসাব করি যে এর সাথে রিলেটেড কি কি কিওয়ার্ড আছে, এখানে এই যে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, হাউ টু রাইট এ গেস্ট পোস্ট টিপস, তারপরে অন এ ব্লগ, এইগুলো হচ্ছে আপনার এক একটা রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ, কারণ এর সাথে আরো কিছু আছে কিওয়ার্ড এক্সট্রা করা। আচ্ছা, তো এই যে এই একটা অনেক বড় কিওয়ার্ড, এটারে বলে লং টেইল কিওয়ার্ড। ঠিক আছে, এই লং টেইল কিওয়ার্ড এইটা দিয়ে যে যারা 10 জন আসে তারা কিন্তু মোটামুটি আর্টিকেলটা পড়তে আসে, যে ব্লগের মধ্যে কিভাবে গেস্ট পোস্টিং করতে হয়, তারা এই গেস্ট পোস্টিং এর কাজটা ভালোভাবে করতে চায়, তার জন্যই তারা আসে। সো এই হচ্ছে আমাদের ম্যানুয়ালি কিভাবে আমরা নিব সেটার একটা ব্যাপার, যে এভাবে এরকম করে করে আমরা যে কয়টা নিলাম সেই কয়টা আবার সার্চ দিয়ে তার যে সাজেশন গুলো আছে সেই সাজেশন গুলো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়, ওই নিশের সাথে যায়, বা যে কাজটা সে করতে চাচ্ছে সেইটার সাথে যায়, সেগুলো আমরা রাইট ডাউন করে ফেলবো। এটা ম্যানুয়াল। আচ্ছা, এরপরে আমরা যদি টুলস ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের নিশটা লিখবো বা টপিকটা দিব, দিয়ে সার্চ দিব এই যে গেস্ট পোস্ট, দেওয়ার পরে আমরা এই যে টুলস এর মধ্যে পাবো, এই যে উবার সাজেস্টেড যেরকম টুলস এর মধ্যে দেখা যাচ্ছে যে গেস্ট পোস্ট ব্লগার, গেস্ট পোস্ট অন ব্লগস, গেস্ট পোস্ট সার্ভিস, গেস্ট পোস্ট হচ্ছে সার্ভিসেস, ব্লগ গেস্ট পোস্ট ব্লগ, তারপরে হচ্ছে পোস্ট ব্লগ, গেস্ট পোস্ট অন ব্লগ, এই টাইপের যেগুলো আছে। সো আমাদের মূল কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড তখন হয়ে যাচ্ছে গেস্ট পোস্ট, আর আমাদের হচ্ছে গিয়ে যে ইগুলো আছে মানে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে সেইগুলো হয়ে যাচ্ছে যে ব্লগার, ব্লগস, পোস্ট সার্ভিস, তারপরে পোস্ট সার্ভিসেস, তারপরে ব্লগ গেস্ট পোস্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে পোস্ট অন ব্লগস। হ্যাঁ, এগুলো তখন রিলেটেড কিওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমরা ফোকাসিং কিওয়ার্ড আর রিলেটেড কিওয়ার্ড কিভাবে আলাদা করে ফেলবো এবং কিভাবে কিওয়ার্ড আমরা বেছে বেছে নিতে পারবো, এই একটা ব্যাপার। সো
কথা হলো যে আমরা যদি গেস্ট পোস্ট লিখে এরকম করে আসি, তার সাথে সাথে যদি এরকম টাইপের কিওয়ার্ড গুলো চলে আসে, ওই কিওয়ার্ড গুলো কি আমরা নিয়ে নিলে হবে কিনা? না, হবে না। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে উনি কি কাজ করবে সেই কাজ অনুযায়ী আমাকে দিতে হবে তাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সবই একই রকম জিনিস, যে হয় গেস্ট পোস্ট, না হলে গেস্ট পোস্ট ব্লগে উনি কিভাবে করবে সেইটার একটা ব্যাপার আছে। সো এটা তো আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে পারবো না, ঠিক আছে? তো আমার আরেকটু ডিফাইন করে তাকে দিতে হবে। কেমন? যে আমি এইটার থেকে দেখা যাচ্ছে যে সাবমিট নিয়ে একটা দিতে পারি, গেস্ট পোস্টের সাইট নিয়ে দিতে পারি, তারপরে হচ্ছে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, এই টাইপের কিওয়ার্ড গুলো আমি নিয়ে দিতে পারি। হ্যাঁ, এইগুলো হবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যদি উনি হচ্ছে আর্টিকেল লিখতে চায় তার জন্য। তারপরে আমি যদি দেই যে গেস্ট পোস্টের সার্ভিস, ঠিক আছে, এই যে গেস্ট পোস্ট সার্ভিস, এইটা হবে মানি কিওয়ার্ডের মতো টাইপ, যে হচ্ছে তার সার্ভিসটাই আছে ওইরকম যে উনি সার্ভিস রিলেটেড দেবে, যে আমার এই হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আসো, তোমার যে আর্টিকেলটা আছে সেটা এখানে পোস্ট করো। হ্যাঁ, এই টাইপ জিনিস, ঠিক আছে? আচ্ছা, সো তারপরে হচ্ছে গিয়ে কি, আমরা তাকে প্রোভাইড করব কোনগুলো, যেগুলো মোটামুটি সার্চ ভলিউম ভালো। প্রথম প্যারামিটার সার্চ ভলিউম বেশ ভালো, ওকে। তারপরে কি, সিপিসি হচ্ছে যে আপনার কস্ট পার ক্লিক, যে ক্লিক করার পরে যে টাকাটা খরচ হয় সেটা হচ্ছে কস্ট। তো ওই কস্ট এক একটা কিওয়ার্ডের জন্য, এই যে এরকম টাইপের যে কিওয়ার্ড, এরকম টাইপের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোর জন্য কত টাকা করে খরচ করতে বা পেইড অ্যাড দিতে রাজি। দেখেন এই যে অ্যাড, অ্যাড দেখছেন, এই যে সাবমিট গেস্ট পোস্ট আছে না, গেস্ট পোস্ট, এখানে কতগুলো কিওয়ার্ড আছে দেখেন, হাই অথরিটি ব্লগ, গেস্ট পোস্ট, সাবমিট গেস্ট পোস্ট, গেস্ট ব্লগিং সাইটস, ঠিক আছে? এইগুলো কিন্তু সবগুলো কিওয়ার্ড। তো আমি যদি এখানে ক্লিক করি, এইটার যে মেইন কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের জন্য গুগল এই যে নিউজ ডেইলি আর্টিকেলস এর থেকে টাকা কেটে নিবে। এখন মানুষ যদি এটা সার্চ না করে, এর ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো যদি পপুলার না হয়, তাহলে তো তারা এই যে যে সিপিসির জন্য $11 করে খরচ করতেছে, এটা তো খরচ করবে না। তার মানে মানুষ এটা সার্চ করে এবং এটার ডিমান্ড আছে, তার মানে এটা মোটামুটি ট্রেন্ডি। সো আমরা সিপিসিটাও দেখে নিলাম। এখন যদি সেটা হয় একদম আর্টিকেল বেসড, মানুষকে ইনফরমেশন ডেলিভারি করতেছে, তাহলে সিপিসির কোনো কাজ নেই। কারণ ওই আর্টিকেলের মধ্যে দিয়ে হয় সে লিঙ্ক বিল্ডিং করবে, না হলে জাস্ট ব্লগিং করতেছে, তাছাড়া কিছু না। কিন্তু সে যদি সার্ভিস সেল করে, যে গেস্ট পোস্টের সার্ভিস, তাহলে মোটামুটি তার সিপিসি থাকবে, কিছু না কিছু হইলেও সিপিসি পাওয়া যাবে। আচ্ছা, আমরা যখন ওই সার্ভিস টাইপের করব, তখন হচ্ছে যে সিপিসিটা আমরা দেখে নেব। আচ্ছা, তারপরে প্যারামিটার কি হবে? তারপরে প্যারামিটার হচ্ছে ডিফিকাল্টিস কত। এই ডিফিকাল্টিসটা কি? এই ডিফিকাল্টিস হচ্ছে এসইও ডিফিকাল্টিস হইতে পারে, সেটা কম্পিটিটর ডিফিকাল্টি হইতে পারে, সেটা শুধু কম্পিটিশন লেখা থাকতে পারে, সেটা শুধু ডিফিকাল্টি লেখা থাকতে পারে, এসইও ডিফিকাল্টি লেখা থাকতে পারে, এসডি লেখা থাকতে পারে, এক এক টুলসে এক এক রকম দেখায়। তো ওইটা আমরা ধরে রাখি কি 30 পর্যন্ত আমরা মোটামুটি নিতে পারি, বা 30 পর্যন্ত আমাদের নেয়ার সীমা। কিন্তু আমরা চেষ্টা করব যেন সেটা 25 থেকে 28-এর ভিতরে হয় সর্বোচ্চ, তার বেশি আমরা যাইতে চেষ্টা করব না। সো এটা 28-এর মধ্যে আছে, এটা আমরা দিতে পারি বা করতে পারি যে হ্যাঁ এটা তুমি নিতে পারো। তারপরে এই যে এটা আছে 24, এটাও দিতে পারি, 16 এটাও দিতে পারি। আমি বলছি না যে এইগুলাই দিতে হবে, এরকম বলছি না। অ্যাপ্রোপ্রিয়েট যে কিওয়ার্ড গুলো আমরা লিস্ট করলাম, সেই লিস্ট অনুযায়ী যেগুলোর এসডি অন্তত 28-এর কম বা 28 পর্যন্ত, সেইগুলো আমরা তাকে প্রোভাইড করব। কিন্তু কোনো একটা কিওয়ার্ড যদি আমি দেখি ভলিউম বেশ ভালো আছে, বেশ ভালো, কিন্তু এসডি মাত্র 30, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ওইটা যদি বেশ ভালো কাজ করার মতো হয়, সিপিসিও ওইটার ভালো থাকে বা ট্রেন্ড ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইটা এসডি 30 হলেও তাকে দিব, দিয়ে বলবো যে এটার মোটামুটি একটু এসডি বেশি আছে বা এসইও ডিফিকাল্টিস বেশি আছে, তো তুমি এটা যদি অপটিমাইজ করে আর দুইটা কিওয়ার্ডের সাথে দিতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য ভালো। এই হলো কিওয়ার্ডের ব্যাপার, যে আমরা কিওয়ার্ড গুলো কিভাবে সিলেক্ট করব, ঠিক আছে? ওকে, তো টুলস এর মধ্যে গেলে আমরা টুলস এর যে ইগুলো আছে, এই যে কিওয়ার্ডের সাজেশন গুলো আছে, এইভাবে সাজেশন পাবো। আমরা যখন আরো ডিফাইন করে দিব যে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, তার সাথে আমরা আরো কিছু সাজেশন পাবো। ওই সাজেশন গুলো আমরা দিতে পারবো যে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, এইটা তোমার ফোকাসিং কিওয়ার্ড,
তার সাথে হচ্ছে গিয়ে তুমি এটা দিতে পারো যে পোস্ট পিস দিতে পারো, অন এ ব্লগ দিতে পারো, বা অন এ সাইট দিতে পারো, বা হচ্ছে গিয়ে দিতে পারো এরকম যে ফ্রি সাইট দিতে পারো। হ্যাঁ, যে কিভাবে গেস্ট পোস্ট ফ্রিতে লেখা যায়, বা ফ্রিতে হচ্ছে ফ্রি সাইটে কিভাবে পোস্ট করা যায়, এরকম টাইপ তুমি দিতে পারো। যেরকম এই যে গেস্ট পোস্টিং সাইটস, পোস্ট অপরচুনিটি, এই টাইপের জিনিস। তো যেইটা ওই নিশের সাথে এবং উনি যেটা করতে চাচ্ছে সেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেই টাইপের কিওয়ার্ড গুলো আমরা লিস্ট করে, যে প্যারামিটার গুলো এখানে থাকবে সেই প্যারামিটার গুলো হিসাব করে, যেগুলো আমরা মনে করব যে হ্যাঁ আসলে এগুলো দেওয়া উচিত, সেই কিওয়ার্ড গুলোর একটা লিস্ট আমরা বানিয়ে ফেলবো কি হিসাবে, যে কতগুলা কিওয়ার্ড আমরা তাকে দিতে চাচ্ছি। তো আপনারা যারা এই যে 5টা কিওয়ার্ড 10টা কিওয়ার্ড দিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ফোকাসিং কিওয়ার্ড হিসাব হবে এরকম, এই যে হাউ টু রাইট এ গেস্ট পোস্ট, এইটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, উনি যদি বলে যে না আমি এত বড় কিওয়ার্ড নিব না, আমি শর্টের মধ্যে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে যে শুধুমাত্র গেস্ট পোস্ট, এটা তার হচ্ছে গিয়ে নিশ। তো আপনি এই গেস্ট পোস্টের নিশ রিলেটেড করে হচ্ছে এখানে যেগুলোর এসডি কম আছে, এই যে গেস্ট পোস্ট ব্লগার, এই টাইপের হচ্ছে গিয়ে কিওয়ার্ড যেগুলো আছে আপনি তাকে প্রোভাইড করতে পারেন। হ্যাঁ, এটা তার নিডস এর উপরে নির্ভর করবে। ওকে, সো এখন কথা হলো যে আমি যে কিওয়ার্ড গুলা করে দিলাম, যে নিশটা আমি তার হচ্ছে যে প্রোভাইড করে দিলাম, সেইগুলোর জন্য যে কম্পিটিটর গুলো আছে সেগুলো অ্যানালাইসিস আমরা কিভাবে করব। অ্যাড গুলো যে সাইট, এগুলো কোনো কম্পিটিটর না, যেগুলো একদম এসইও হিসাবে এসছে এইগুলোই আমাদের কম্পিটিটর। ঠিক আছে, সো আমাদের মনে করেন আমরা এই কিওয়ার্ডটা নিছি, এই কিওয়ার্ড আমরা নিছি, সো এইটার যে কম্পিটিটর আছে, এইটার কম্পিটিটর আমরা কিন্তু অ্যানালাইসিস করে দিব। আমাদের এইটার প্রথম কম্পিটিটরকে এই যে blog.reputation.com যেটাই হোক, তো এটার ডোমেইন অথরিটি আমরা দিয়ে দিব যে এই সাইটের নাম হলো অমুক, সাইটের টাইটেল হলো এইটা, কিওয়ার্ড কোনটা ইউজ করছে, কিওয়ার্ড ইউজ করছে এই যে গেস্ট পোস্ট। ওকে, করছে না, এই যে করছে। তারপরে ডোমেইন অথরিটি কত, এত। এস্টিমেটেড ভিজিট হয় তার এত। তো কোন কোন কিওয়ার্ডের জন্য তার হচ্ছে যে এস্টিমেটেড ভিজিট এরকম হয়, সেই কিওয়ার্ড গুলোর এই যে লিস্ট এখানে আসবে। একটুখানি ওয়েট করেন, মাঝে মাঝে একটু ঝামেলা করে, এক্সটেনশন তো প্রিমিয়াম টুলস না, তার জন্য একটু ঝামেলা হয়। আচ্ছা, ওকে, আমরা এই যে এটা পাইছি। ওকে, দেখেন যে গেস্ট পোস্ট, এইটার জন্য সে পজিশন নাম্বার 1 এ আছে, এস্টিমেটেড ভিজিট এত পাই, যেটার এলজি এত। হ্যাঁ, তারপরে এইগুলা, তারপরে এইগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে আপনি প্রথম 10টা বা 12টা ওই পেজের জন্য যে কয়টা আছে সেই কয়টা আপনি দিয়ে দিতে পারেন। তো আপনার কাছে যখন টুলস এর অ্যাক্সেস থাকবে, তখন এই যে এক্সপোর্ট টু সিএসভি দিয়ে দিলে টোটালি একদম এটা ডাউনলোড হয়ে যাবে, আপনার আর কষ্ট করা লাগলো না, আপনি ওইটা তারে পাঠিয়ে দিতে পারলেন। যে এই যে হোয়াট ইজ গেস্ট পোস্ট, হোয়াট ইজ গেস্ট পোস্টিং, এই টাইপের জিনিস নিয়েও তারা 1 নাম্বার পজিশন, বা শুধুমাত্র গেস্ট পোস্ট এইভাবে লিখে তারা 3 নাম্বার পজিশনে আছে। ঠিক আছে, এই হলো ব্যাপার, আপনি এটা দিতে পারেন। আচ্ছা, তারপরে আপনি কি দিবেন, যে তার সাইটের হচ্ছে এই যে লিংক, যেটা ব্যাক লিংকের ব্যাপারটা অনেকেই বুঝতে পারেননি, বা কিভাবে দিতে হবে না দিতে হবে। দেখেন, ব্যাকলিংকের আপনি বেসিক যে ইনফো গুলো আছে এইগুলো দিবেন, এই যে ইউআরএল, যে কোন কোন ইউআরএল থেকে সে ব্যাকলিংক পাইছে, এই যে mix.com থেকে পাইছে, a.pr. হচ্ছে গিয়ে এই যে cy কি জানি একটা আছে, রাশিয়ান ব্লগ, এটা থেকে পাইছে। তারপরে হচ্ছে এই যে tribar.com, এখান থেকে পাইছে। এই যে এইটার থেকে পাইছে। এইটাও আপনি এই যে সিএসভি তে দিলে আপনার ফ্রিতে যে কয়টা হয় সেগুলো আপনি করতে পারেন। আর টুলস এ যদি প্রিমিয়াম অ্যাক্সেস থাকে তাহলে তো ফুল পুরাটাই আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, তো এখানে যে কটা থাকবে আমি সেই কটা তাকে এই যে সিএসভি করে আপনি অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো তারপরে হচ্ছে গিয়ে আপনি দ্বিতীয় কম্পিটিটরে গেলেন। দ্বিতীয় আপনি ওই যে বলছেন যে 5টা কম্পিটিটর আপনি করে দিবেন, বা 2টা কম্পিটিটর আপনি করে দিবেন, এরকমটাই। সো ওই ক্ষেত্রে আপনি যে কয়টা কম্পিটিটর করে দিতে চাচ্ছেন সেই কয়টা কম্পিটিটরের অ্যানালাইসিস একই রকম টাইপ করে আপনাকে করে দিতে হবে। ঠিক আছে, এই হইলো ব্যাপার। কিন্তু যদি আমরা এই ব্যাকলিংকেরই একদম আহ মানে ফুল করতে চাই, যে এই যে ব্যাকলিংক একদম ফুল,
তাইলে কি হবে, এই যে লিংক, এই লিংকের মধ্যে আপনাকে যাইতে হবে এই লিংক কোন কিওয়ার্ড দিয়ে তৈরি, তার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কি কি, তার মধ্যে আরো কোন কোন লিংক তৈরি করা আছে কি নেই, এই যে অ্যাঙ্কর টেক্সট, কোন কোন টেক্সটের নিচে ওই যে লিংক আমরা যেভাবে করা শিখছি, এইসব কোন কোন টেক্সটের নিচে ওই লিংক গুলো করা, সেগুলো আপনাকে তাকে বলে দিতে হবে। সো এইটা মানে শুধুমাত্র ব্যাকলিংক অ্যানালাইসিস করা ওইটা খুব ঝামেলার কাজ, ওইটা কিওয়ার্ড রিসার্চের সাথে আসে না। কিওয়ার্ড রিসার্চের সাথে শুধু বেসিক যে অ্যানালাইসিস গুলো আছে, যে কম্পিটিটরের ডোমেইন অথরিটি এত, ও এই কিওয়ার্ডের জন্য এতগুলা করে ভিজিটর পায়, আর ও হচ্ছে এই কিওয়ার্ডের জন্য অমুক অমুক ওয়েবসাইটের থেকে ও হচ্ছে গিয়ে লিংক পাইছে, এইগুলো দিয়ে দিলেই আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের ইটা, কারণ সে এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাচ্ছে, এখান থেকে হচ্ছে যে সে লিংক গুলা পেয়ে যাচ্ছে, সে ডোমেইন অথরিটি কতটা আছে সেটা পাচ্ছে, সে ভিজিট কতটা পাবে না পাবে, যদি ওইটার জন্য 1 নম্বরে ওঠে বা 2 নম্বরে আসে, যে 2 নাম্বার দিয়ে আপনি যখন দিয়ে দিবেন সেটা 4543, এটা 1 নম্বরে হচ্ছে 3238, যাই হোক এরকম টাইপ। তার মানে হচ্ছে এইটা আগে 1 নাম্বার ছিল, পরে গিয়ে এইটা 1 নাম্বার হয়ে গেছে, মানে পজিশন চেঞ্জ হয়েছে, যার জন্য ডোমেইন অথরিটি এটার কম, ভিজিটও কম, কিন্তু ওটা 1 নাম্বার। আর এটা দেখেন ডোমেইন অথরিটি বেশি, ভিজিটর বেশি, সোশ্যাল শেয়ার গুলো আছে, আপনার যদি সোশ্যাল শেয়ার থাকে সেগুলো দিয়ে দিবেন, আবার লিংক করা অনেকগুলো বেশি, এখানে 130টা, এদের 14টা লিংক করা, কিন্তু তারপরে ওরা এসইও তো কন্টেন্টের জন্য ওরা সুন্দর করে আগে উঠে গেছে, যে যত ভালো কন্টেন্ট লিখবে, যে যত ভালো আর্টিকেল লিখবে গুগলের কাছে সে তত বেশি ট্রাস্টেড হবে এবং সুন্দর করে উঠে যাবে। এই যে দেখেন এখানে বলেই দিয়েছে যে কয়টা ব্যাকলিংক আছে এই কিওয়ার্ডের নিয়ে, 26টা। তারপরে হচ্ছে গিয়ে এখানে ব্যাকলিংক আছে 383টা। হ্যাঁ, এই যে এই পেজের মধ্যেই মোট 383টা আছে, কিন্তু যে 130টা দেখাচ্ছে ওগুলো হচ্ছে রিলেভেন্ট, মানে আমরা এই পেজের জন্যই রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো এই যে গেস্ট পোস্টিং এর আন্ডারে সেইগুলো পাচ্ছি। তো এই হলো অ্যানালাইসিস এবং আপনাদের কিওয়ার্ড গুলোরই, তো এইগুলো প্র্যাকটিস করেন আপনারা সবাই, যে মোটামুটি আপনাদের হচ্ছে যে যে কিওয়ার্ড গুলো ভালো লাগে এই টাইপের কিওয়ার্ড গুলা দিয়ে দিয়ে আপনারা নিশ কিছু সিলেক্ট করে করে নিয়ে প্র্যাকটিস করেন। আপনাদের কিছু কিছু সমস্যা এরকম হবে, কিছু জিনিস আপনারা ভুলে যাবেন, সেইগুলো আমার কাছে এসে আবার প্রশ্ন করবেন যে ভাই এটা একটু দেখায় দেন, ওইটা একটু বলে দেন, এটা হয় নাই এটা একটু মনে করায় দেন, সেটার জন্য আমি আছি। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনারা যত প্রশ্ন করবেন, যত শিখতে চাইবেন, সেটা আপনাদের জন্য ভালো, আমার কাছে আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, আহ প্রশ্ন হচ্ছে কি যে ডোমেইন অথরিটি এর ট্রাস্ট বাড়াই কিভাবে, ওকে, আর বায়ারের থেকে কি কি চেয়ে নিব। আচ্ছা, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান সেই ক্ষেত্রে বায়ারের কাছ থেকে আপনি চাইবেন হলো তার নিশ বা টপিক, তারপরে সে ওই কিওয়ার্ড গুলো কোন কাজে লাগাবে সেটা তার কাছ থেকে শুনে নিবেন। তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি চেয়ে নিবেন, নেওয়ার পরে ওই কিওয়ার্ড গুলো উনি যেখানে ইউজ করতে পারে সেই পেজ গুলো আপনি ঘুরে দেখবেন। হয়তোবা অনেকে এরকম বলে যে আমি হচ্ছে অ্যাবাউট আস পেজের মধ্যে দেব, বা আমি অমুক সার্ভিস পেজের ভিতরে দেব, আমার ওই সার্ভিস পেজ গুলোর জন্য করে দাও। সো আপনাকে ওই সার্ভিস পেজ গুলো ঘুরতে হবে, ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় কোন জায়গায় কোন টাইপের কিওয়ার্ড আপনি লাগাইতে পারেন বা দিতে পারেন। হ্যাঁ, সো ওইগুলো অ্যানালাইসিস করার পরে তারপরে যে আপনি ওই প্যারামিটার গুলো মাথায় রাখবেন, যে আপনি কোন সার্ভিসের জন্য বা কোন সেলের জন্য বা আর্টিকেল লেখার জন্য বা ব্লগ লেখার জন্য, যেটাই হোক কোনটার জন্য আপনি হচ্ছে যে কিওয়ার্ড গুলো করতেছেন। হ্যাঁ, সো বাইরের কাছ থেকে আপনাকে চাইতে হবে কি কি, প্রথমত হচ্ছে তার নিশ বা টপিক, দ্বিতীয়ত সে ওইটা কি কাজে লাগাবে সেটার উত্তর, তারপরে হচ্ছে কি মানে যে সে আর্টিকেল লিখবে না অন্য কোন কাজে লাগাবে, আসলে সেই কোন কাজটাই কি সেটার উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে কি তার ওয়েবসাইটের যে লিংক আছে সেই লিংকটা, এই তিনটা হইলে মোটামুটি আপনি আহ করতে পারেন। আচ্ছা, আর মেজর যে জিনিসটা মনে রাখতে হবে এবং লাগবে সেটা হচ্ছে তার টার্গেটেড এরিয়া, কারণ আপনি সবই নিলেন কিন্তু ওই টার্গেটেড এরিয়াটা খুঁজে না খুঁজে আপনি সার্চ দিয়ে নিলেন তাইলে হবে না। কারণ ওই আমেরিকাতে যা সার্চ দিচ্ছে বাংলাদেশে তা সার্চ নাও দিতে পারে মানুষ, যেটা হচ্ছে আপনার ফ্রান্সে সার্চ দিচ্ছে সেটা ইটালিতেও মানুষ সার্চ নাও দিতে পারে। সো
দেশ ভেদে কান্ট্রি ভেদে এগুলো পরিবর্তন হয়। তো আপনার সেটা হচ্ছে গিয়ে করে নিতে হবে, ঠিক আছে, এগুলো চাইতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বায়ারের থেকে, ওকে এটা তো বললাম। আর প্রথম কথা হলো যে অথরিটি বা ট্রাস্ট কিভাবে বাড়ায়। আচ্ছা, অথরিটি এ ট্রাস্ট না, হ্যাঁ, অথরিটিটাই ট্রাস্ট। আমরা যেটারে মানে বলি ভালো ভাষায় হচ্ছে ডোমেইনের অথরিটি বা ডোমেইনের ক্ষমতা। এই ক্ষমতাটা আমাদের চোখে, কিন্তু গুগলের চোখে সেটা হচ্ছে কতটা বিশ্বাসযোগ্য বা কতটা ট্রাস্টেড। গুগল যতটা বিশ্বাস করবে তারে, সেই ট্রাস্টেড হচ্ছে গিয়ে স্কোরটা তত হাই হবে। যেরকম ফেসবুকের দেখবেন আহ অনেক বেশি, প্রচুর বেশি, লিঙ্কডইনের হাই সবচেয়ে। তো এই হলো ব্যাপার। ডোমেইনের অথরিটি বা হচ্ছে ট্রাস্ট যদি আপনি বুঝতে চান, সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। এরকম এর আগে একদিন দিছিলাম সম্ভবত। একটা ঠিকানার যে মালিক আছে, সেই মালিকটা ওই অঞ্চলের মধ্যে কতটা জনপ্রিয়, মানুষ তাকে কতটা চিনে, মানুষ তার অ্যাড্রেসে বা তার ঠিকানায় কতটা আসে, তার সাথে কতটা আলাপ পরিচিত আছে। আপনি নতুন একজন মানুষ হয়ে দেখা যাচ্ছে একটা জিনিস খুঁজতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সে তার বাড়িটা দেখাই দিতে পারবে কিনা। এখন একটা মানুষ যদি একটা মহল্লায় 20,000 মানুষ থাকে, কথার কথা যে একটা মহল্লায় 20,000 মানুষ আছে, এখন 20,000 মানুষ তার 20,000 মানুষের চিনে না, কিন্তু ওই মহল্লার যে চেয়ারম্যান, সে চেয়ারম্যানকে তো সবাই জানে, কারণ সে তো ওই সবার ভোটেই চেয়ারম্যান হয়েছে। সো একেবারে বাচ্চা বাচ্চা পোলাপাইন যারা আছে তারা বাদে, যারা একটু বড় আছে তারা তো তারা চিনবে। তো একজন এসে যদি বলে যে অমুক চেয়ারম্যানের বাড়ি কই, একজন কিন্তু দেখাই দিতে পারবে। তো এই যে তার যে ক্ষমতার যে ব্যাপারটা, সেই ক্ষমতাটা হচ্ছে একজন সাধারণ মানুষ যে খুঁজতে যাচ্ছে তার চোখে, কিন্তু যেখানে খুঁজতেছে সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। সো গুগলের চোখে সে কতটা বিশ্বাসযোগ্য, সেইটাই হচ্ছে মূলত ডোমেইনের ওই অথরিটিটা। ঠিক আছে, এটা হচ্ছে সহজ ভাবে বুঝাইলাম আর কি। মানে একদম প্র্যাকটিক্যালি এটাই ব্যাপার। যে ধরেন দোকানের উদাহরণ দিয়ে যদি আপনি বুঝতে চান যে আপনি একটা প্লাস্টিকের জিনিস কিনবেন, সব জায়গায় তো আর প্লাস্টিকের জিনিস পাওয়া যায় না। তো আপনি কি করলেন যে কি প্লাস্টিকের চেয়ার কিনবেন, মার্কেটের মধ্যে গিয়ে আপনি বেশ কয়েকটা জায়গায় শুনলেন যে ভাই আমি প্লাস্টিকের চেয়ার কিনবো, কোন দোকান গেলে ভালো হবে। তো আপনাকে দেখা যাচ্ছে অনেকেই সাজেস্ট করতেছে যে অমুক দোকানে যান, অমুক দোকানে গেলে ভালো হবে। তো এই যে অনেকেই সাজেস্ট করলো, তারা কি করছে, তাদের থেকে তারা ওই দোকানের রেফার করতেছে যে ওই দোকান ভালো। এই যে রেফারটা করলো, তাতে কি হবে, ওই রেফার দিয়ে যদি আমি লিংক তৈরি করা বলি, তাহলে গুগলের কাছে ওই রেফারেন্সটা বা ওই লিংকটা যে দোকানকে রেফার করতেছে সেই দোকানের একটা ইমেজ তৈরি করে, ভালো ইমেজ, যে না তাহলে দোকানটা অবশ্যই ভালো, যার জন্য সবাই ওই রেফার করতেছে। সো ওইটা মানুষ যাতে সহজে খুঁজে পায়, তার জন্য আমার ওই প্রথম দিকে এনে রেখে দিতে হবে। যেরকম কিছু দোকান আছে একদম গলির ভিতরে থাকে, কিছু দোকান একদম রাস্তার সাথে একদম সম্মুখে থাকে। তো আপনি যাতে একদম মানে ওই মোড়ে গিয়েই খুঁজে পান, তার জন্য ওই দোকান হচ্ছে মানুষজন সামনে নিতে চায়। কিন্তু পজিশন না নিতে পারলে তো আসলে সামনের দোকান নেওয়া সম্ভব না। পজিশনটা কার কাছ থেকে নেয়, ওই এরিয়ার যে মালিক আছে বা ওই ইয়ের যে মালিক আছে তার কাছ থেকে। সে মালিকটাকে গুগল, ঠিক আছে। আর গুগলের কাছ থেকে ওই যে ট্রাস্টটা বিল্ড করা, সে যদি গলির ভিতরে থেকেও ট্রাস্টটা বিল্ড করতে পারে যে না আমি গলির ভিতরে থেকেও ভালো কিছু সার্ভিস দেই, মানুষজন আমার ওই বলে ওই ওই গলির ভিতরে যাও, ওই গলির ভিতরে ভালো প্লাস্টিকের চেয়ার টেয়ার আছে, তুমি নিয়ে আসো, মানুষজন দেখেন কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার যে মার্কেটটা আছে সেই মার্কেটের একদম সামনের দিকে আমার দোকানটা হওয়া উচিত, যাতে মানুষজন আরো সহজে আমাকে খুঁজে পায়। এই যে সেই মালিক কনভিন্সড হইলো, মানে গুগল কনভিন্সড হইলো, হওয়ার পরে সে তারে একদম সামনের দিকে দোকান দিয়ে দিল, তাতে কি হলো, তার প্রতি ট্রাস্ট বেড়েছে, যার জন্য দোকান দিল এবং তার র্যাঙ্কিংটাও বাড়লো। এই হচ্ছে ডোমেইন অথরিটির সাথে র্যাঙ্কিং এর সম্পর্ক। এবং ডোমেইন অথরিটিটা আসলে কি জিনিস,
সেটার একটা বাস্তব উদাহরণ। ঠিক আছে, ওকে। আর প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? ভাই এটা বাড়াবো কিভাবে? আচ্ছা, এটা বাড়িয়ে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে আপনার রিচ কন্টেন্ট ক্রিয়েট করা। কন্টেন্ট মানে কি? আপনি যদি ভিডিও টাইপের জিনিস আপনার হচ্ছে ওয়েবসাইটে দেন, তাহলে আপনার রিচ ভিডিও মানে যে ভিডিওগুলো মানুষ ওইখানে বসে বসে দেখবে অনেকটা টাইম নিয়ে, ওই টাইপের ভিডিও, যে ভিডিওগুলো তাদের কাজে লাগবে, সেই টাইপের ভিডিও আপনি মেক করেন। আপনি যদি আর্টিকেল লিখেন, তাহলে এমন টাইপের আর্টিকেল লিখেন যে আর্টিকেলটা মানুষ পুরোপুরি পড়বে, একদম এঙ্গেজড হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, সুন্দর একটা আর্টিকেল, এরকম টাইপ পড়বে। আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, ওয়েবসাইটের কন্টেন্ট, তো ওয়েবসাইটের কন্টেন্ট এমন ভাবে তৈরি করেন যাতে মানুষ ওইরকম টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওইটা খুঁজে পাওয়ার মতো হচ্ছে যোগ্য হয়, এবং সেই কন্টেন্টটা পড়ে সে যেন যে জিনিসটা চাচ্ছে সেটার ফুল একদম হচ্ছে গিয়ে একটা ওভারভিউ সে পাইতে পারে বা ইনফরমেশন পাইতে পারে। হ্যাঁ, এটা হয়ে যাবে হচ্ছে আপনার কাজ। আচ্ছা, তারপরে কিছু কিছু আছে, ওই যে রেফারেন্সের কথা বললাম, কিছু কিছু জায়গা থেকে রেফারেন্স আনতে হয়, যে অমুক জায়গা থেকে রেফারেন্স নিলাম, তমুক জায়গা থেকে রেফারেন্স নিলাম। এই রেফারেন্স নেওয়াটা হচ্ছে লিঙ্ক করা, মানে একটা ওয়েবসাইটের থেকে আর একটা ওয়েবসাইটের, একটা আর্টিকেল থেকে বা একটা কন্টেন্টের থেকে আর একটা কন্টেন্ট বা আর্টিকেলের রেফারেন্স দেওয়া, যে অমুক জায়গায় যাও, এই জিনিসটা ভালো। ওই জিনিসগুলো গুগল সবকিছু ট্র্যাক করে। মানে আমরা এই যে সার্চ কি করতেছি, কবে করছি না করছি, যেরকম সবগুলো ট্র্যাক করা থাকে, ওই ওয়েবসাইটের আপনি যদি একটা বাটনেও প্রেস করেন, তাও সেটা গুগলের কাছে ট্র্যাক করা থাকে। তো ওই ডাটাগুলো দিয়ে গুগল ট্রাস্টের স্কোর দেয়, যে এটা এত পার্সেন্ট ট্রাস্টেড, ওইটা অত পার্সেন্ট ট্রাস্টেড, এইটা সামনে যাওয়ার যোগ্য, এটা ট্রাস্টেড বেশি হওয়ার পরেও পিছনে আসার যোগ্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার মূলত ই, যে ডোমেইন স্কোর যে বেশি হলে বা ডোমেইন অথরিটি যে বেশি হলে ওটা র্যাঙ্ক হয়ে যাবে সবার প্রথমে, ব্যাপারটা এরকম না। ব্যাপার হচ্ছে কি, আপনি যত ট্রাস্টেড হবেন তত আপনার স্কোরটা বাড়বে। কিন্তু আপনার কন্টেন্টের মান যদি কম হয়, কন্টেন্টের মান যদি ভালো না থাকে, তাহলে আপনার র্যাঙ্ক কমবে। স্কোর বাড়তে পারে, ওই ট্রাস্টের স্কোর ওইটা বাড়তে পারে, কিন্তু র্যাঙ্ক কমবে। র্যাঙ্ক এবং ডোমেইন অথরিটির সাথে সম্পর্ক হচ্ছে অল্প একটু, যে আপনার কন্টেন্টের মান যখন বাড়ে তখন ডোমেইন স্কোরটাও বাড়বে, ট্রাস্টটা বাড়বে। কিন্তু যদি হচ্ছে কন্টেন্টের মান কমে যায়, সেই ক্ষেত্রে ডোমেইন স্কোর হয়তো বা খুব কম কমে, অথবা ওই রকম জায়গায় থাকে, কিন্তু র্যাঙ্কটা আপনার অনেক কমে যাবে। এই হইলো সম্পর্ক, মূল ব্যাপার। আর কিছু প্রশ্ন ভাইয়া? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা কারোর? ওকে, মনে হচ্ছে নাই। তো আমাদের 9:16 বেজে গেছে। তো জি আশিক ভাই কিছু বলছিলেন সম্ভবত, বলেন। বায়ার যদি নিচে না জানা থাকে তাহলে কি করব? জি, বুঝি না, আপনার কথা ইকো হয়ে এসছে তো আমি বুঝতে পারিনি। বায়ারের যদি নিচ না জানা থাকে তখন কি করব? বাইরের নিশ তো জানা থাকবে, বায়ার যে আপনাকে হচ্ছে গিয়ে করতে চাচ্ছে, কাজ দিতে চাচ্ছে, সে তো কিছু না কিছু নিয়ে অবশ্যই তার পরিকল্পনা আছে, যে আমি এরকম ব্লগ টাইপের সাইট খুলবো, বা আমি লেখালেখি করব, বা আমি এরকম সার্ভিস বিক্রি করব, বা আমি প্রোডাক্ট বিক্রি করব। সে তো কাজ করবে তার ওয়েবসাইটের জন্য। তো তার এরকম কিছু পরিকল্পনা তো আছে, সেই পরিকল্পনাটা আপনার সাথে সে শেয়ার করবে, যে আমার এই ব্যাপার, তো তুমি আমাকে কিছু সাজেশন দিতে পারো কিনা। হ্যাঁ, তখন আপনি সাজেশন দিয়ে দিবেন যে আপনার কোনটাই বেশি ইন্টারেস্ট, কোনটা দিয়ে আপনি হচ্ছে যে ভ্যালু প্রোভাইড করতে পারবেন, কোনটা আপনার কাছে বেশি সহজলভ্য আপনি করতে পারবেন, এটাই। এভাবে আপনি নিশটাকে সিলেক্ট করে দিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, সো সবার জন্য বা সবার উদ্দেশ্যে একটাই জিনিস বলতেছি, যারা যারা আমরা এখনো পর্যন্ত আছি,
সেটা হচ্ছে গিয়ে যারা কমপ্লিট করেননি গিগ এবং আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল ওইটা, দুইটা একটু কমপ্লিট করে ফেলেন। আমরা যেন আশা রাখি যে মানে এরকমই করতে পারি, টার্গেট রাখতে পারি যে আমরা পরশুদিন থেকে আমরা সাইট চেনার কাজে যাব। এই যে ডোমেইন অথরিটি কি, পেজ অথরিটি কি, কিভাবে বাড়তেছে, আসলে একটা সাইট কিভাবে চিনবো, সাইটটা র্যাঙ্ক কতদিন ধরে করতেছে কিনা, এই টাইপের যে জিনিসগুলো আছে ওয়েবসাইট মিলিয়ে। তো ওই ওয়েবসাইটের যে পরিচিতি, ওয়েবসাইটের ওই পরিচিতি গুলো আমরা হচ্ছে গিয়ে করতে চেষ্টা করব, ঠিক আছে, নিতে চেষ্টা করব। এরপরে ওই ওয়েবসাইটের ওভারভিউ দিয়েও আমরা একটা গিগ তৈরি করতে পারবো। ওভারভিউ কি, যে ওই ওয়েবসাইটের কি আছে না আছে, মানে ওয়েবসাইটের অডিট করে দেওয়া, ওই ওয়েবসাইটের কোথায় কি আছে না আছে, ওই ওয়েবসাইটের কন্ডিশন কেমন, ওয়েবসাইটের র্যাঙ্কিং কতটুকু, পেজে গেলে ও লোড নেয় কি নেয় না, এই টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলো আমরা বায়ারকে জানাইতে পারবো, তার ওয়েবসাইটের ইনফরমেশন বা তার কম্পিটিটরের ওয়েবসাইটের ইনফরমেশন, ঠিক আছে। তো এটার জন্য ওয়েবসাইটের পরিচিতিটা জরুরি। আপনারা যদি ব্লগ গুলো খুলে না ফেলতে পারেন সেক্ষেত্রে আমরা আগাইতে পারবো না। তো এটা একটু চেষ্টা করেন যে যেন আমরা পরশুদিনের মধ্যে এই ওয়েবসাইটের পরিচিতিতে যাইতে পারি। হ্যাঁ সবাই ওকে। সো আজকের মতো হচ্ছে গিয়ে শুভরাত্রি, সবাই ভালো থাকেন, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে ফেলেন, আমরা যেন আগাইতে পারি সেই লক্ষ্য একটাই ঠিক রাখেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।